হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আমরা সবাই কেমন আছি? সো অনেকেই আমি সবার ১ম এ হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কোন কথা বলার আগে যে তোমাদের ক্লাসটা ৭টা ১৫ তে শুরু হওয়ার কথা ছিল। আমরা ৭টা ১৭ তে শুরু করছি। সো এইজন্য হচ্ছে সবার ১ম এই ক্ষমা প্রার্থী। তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। তো তারপরে বলো সবাই কেমন আছো? সো আগে অনেকে সালাম দিয়ে দিয়েছো যেহেতু আমার আসতে দেরি হয়েছে। যারা আগে সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। যারা হচ্ছে অন্য ধর্মের মানুষ আছো তোমাদেরকে হচ্ছে তোমার ধর্ম অনুযায়ী হচ্ছে গিয়ে আদাব, নমস্কার। সো কি অবস্থা সবার? কেমন আছে সবাই? তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মোটামুটি ভালো আছি। অনেক ভালো তো পৃথিবীর মানুষ থাকে না। মোটামুটি আরকি ভালো আছি। তো তোমাদের কি অবস্থা? বার্ষিক পরীক্ষা প্রায় চলে আসছে। তোমাদের সাথেও সম্ভবত এই বছরে হচ্ছে আমার শেষ ক্লাস 8 সম্ভবত আমি সিউর না। তোমাদের ডিসেম্বর মাসেও শুনলাম কিছু ক্লাসেস থাকে। আমি তো শিখতে আগের বছরের ডিসেম্বর মাস পাই নাই, তোমরা জানো। তো ডিসেম্বর মাসেও তোমাদের কিছু ক্লাস থাকে। হয়তো ওখানে দেখা হবে, হয়তো হবে না। বা কিন্তু এই কোয়ার্টারে বা ধরো এই মাস এই কি বলবো একটা সমাপনী সময় একটা চলে আসছে। সো অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, অনেক কথাবার্তা হইলো। সো তোমাদের জন্য আমার জন্য একটা নতুন একটা ব্যাপার-স্যাপার। তো কি অবস্থা সবার? সবাই তো ভালোই আছো বললা। তো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স এর একটা রিভিশনের ক্লাস দেখব। সো আমরা রিভিশনের ক্লাসে আমরা কিছু পুরানো নিয়ম কানুন স্মরণ করার চেষ্টা করব। কিছু গাইডলাইন মূলক কথাবার্তা বলার চেষ্টা করব। কিছু নরমাল কথাবার্তা বলার চেষ্টা করব। গাইডলাইন একটু বেশি থাকবে আরকি, হ্যাঁ? কারণ তোমরা ক্লাস 10 এ উঠতেছো। ক্লাস 10 এ উঠতেছো এবং তোমাদের হচ্ছে লাইফের ১ম আ তোমরা লাইফের কি বলে? ১ম হচ্ছে গিয়ে বোর্ড এক্সাম দিচ্ছ এখন, হ্যাঁ? ১ম বোর্ড এক্সাম তোমরা দিচ্ছ। সো ইশতিয়াক খুব অধৈর্য হয়ে গেছে, বলতেছে ক্লাস শুরু করেন। আ বাবা শুরু করব। টেনশন কইরো না বাবা, শুরু করব। সো আর হচ্ছে একটা জিনিস, তোমাদের মিশন বার্ষিক শুরু হইছে YouTube এ হয়তো জানো। তোমাদের বার্ষিক পরীক্ষার টপিক গুলার উপর কিছু হাই কোয়ালিটির কোয়েশ্চেন YouTube এ সলভ করা। তো আমি হচ্ছে একটা ক্লাস নিয়েছি, সামি ভাই একটা ক্লাস নিয়েছেন। আমার ক্লাসটা ছিল সাফিক্স, প্রেফিক্স, প্রিপোজিশন, কানেক্টর আর হচ্ছে ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন এর উপর। আশা করি তোমরা সবাই দেখে ফেলছো। যদি না দেখে থাকো তাহলে হচ্ছে একটু দেখে নিও, হ্যাঁ? সো আগেই আমি শুরু করে দিচ্ছি। তার আগে একটু তোমাদের জন্য জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে নেই, যারা এখনো দেখো নাই। ইউটিউবে যে শিখর মিশন বার্ষিক লিখে সার্চ দিবা, মিশন বার্ষিক। ওখানে তোমাদের জন্য ইউটিউবে, হ্যাঁ, ইউটিউবে। তো ওখানে হচ্ছে তোমাদের জন্য কিছু ক্লাস আপলোড করা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে। একটু দয়া করে প্রত্যেকে হচ্ছে ক্লাসগুলা দেখে নিও। এগুলো কিন্তু তোমাদের জন্যই দেওয়া এবং এগুলো ইউটিউবে দেওয়া, হ্যাঁ? সো আমি ওখানে কিছু ক্লাস নিয়েছি, ওই ক্লাসগুলা দেখো। হ্যাঁ, ওকে। সো আসো আমরা পড়াশোনা শুরু করে দেই। আমার নাম রিফাত হাসান চৌধুরী, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে, এগুলো তোমরা জানো। সো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স এর কিছু এক্সারসাইজ করব, হ্যাঁ? আমরা কিছু এক্সারসাইজ করব। এক্সারসাইজ করে হচ্ছে গিয়ে আমরা এক্সারসাইজ করে আমরা জিনিসগুলো আবার রুলগুলো রিভিজিট করব। অর্থাৎ মিশন বার্ষিকের টাইপেরই ক্লাস, বাট মিশন বার্ষিকের গুলা ইউটিউবে গেছে, এইটা ইউটিউবে যাচ্ছে না, এই আর কি। সবার জন্য ফ্রি না, বাট বিফোর দ্যাট, এক্সারসাইজের আগে বিফোর দ্যাট, সো আমরা হচ্ছে বলে নেই আমাদের কি টাইপ। এগুলা তোমরা জানো, আসলে এগুলা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নাই, আমি বলবো না এগুলা নিয়ে। সো আমরা ডিরেক্ট এক্সারসাইজে চলে যাব, হ্যাঁ? আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আমরা চেঞ্জিং সেন্টেন্সে। সো আমাদের চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে কয় রকমের চেঞ্জিং সেন্টেন্স আমাদের পরীক্ষায় আসে? আমাদের পরীক্ষায় আসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। নরমালি হচ্ছে এগুলা। অ্যাসার্টিভ থেকে অপটেটিভ জিনিসটা কম আসে, খুব একটা আসে না। আবার আমাদের আসে সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, সিম্পল, এই যে এই টাইপের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা। পাশাপাশি আমাদের আসে কি? পাশাপাশি আসে আমাদের ডিগ্রিজ, পজিটিভ ডিগ্রিজ, কম্পারেটিভ ডিগ্রিজ, সুপারলেটিভ ডিগ্রিজ। এবং ফাইনালি আমাদের আসে ভয়েস চেঞ্জ। তো ট্রান্সফরমেশন অনেক বড় একটা টপিক, প্রচন্ড বড় একটা টপিক। এই জিনিসটা তোমাকে আজীবন কষ্ট দিবে, তোমাকে এটা এসএসসি তে কষ্ট দিবে, এইটা তোমাকে এইচএসসি তে কষ্ট দিবে, এইটা তোমাকে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কষ্ট দিবে, এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাকে কষ্ট দিবে ভবিষ্যতে তুমি যদি কখনো চাকরি বাকরির জন্য পরীক্ষা দিতে চাও, ওইখানেও। সো আসো আমরা দেখি। আমাদের প্রথম প্রশ্নতে আমরা চলে যাই। আমাদের প্রথম প্রশ্নে দেওয়া
An old farmer who had 3 lazy sons lived on a farm. একজন বয়স্ক ফার্মার, কৃষক, যার হচ্ছে 3টা অলস ছেলে ছিল, তারা ফার্মে থাকতো। এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝলাম? কমপ্লেক্স সেন্টেন্স বুঝার উপায় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? রিলেটিভ প্রোনাউন থাকে। রিলেটিভ প্রোনাউন কারা? রিলেটিভ প্রোনাউন কারা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, ওয়্যার, হু, হুইচ, ওয়্যার, when, how এবং দ্যাট। এই প্রোনাউন গুলাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। সো এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তুমি যদি রিলেটিভ প্রোনাউন কোনো সেন্টেন্সে দেখতে পাও, ওইটা কি? ওইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন একটা জিনিস ভালো করে খেয়াল কইরো, এই যে এই পাঁচটা, এই যে এই পাঁচটা ওয়ার্ড, WH ওয়ার্ড, এগুলা দিয়ে তো আমরা প্রশ্নও করি, তাই না? এগুলা দিয়ে তো আমরা প্রশ্নও করি, কোশ্চেন করি। হু আর ইউ, which one is your pen, where do you live, কোশ্চেন করি না? কোশ্চেন করি। এই পাঁচটা, এই WH ওয়ার্ড পাঁচটা, এদেরকে দিয়ে যদি কখনো প্রশ্ন করি, তখন এদের আমরা রিলেটিভ প্রোনাউন ডাকি না, এদেরকে ডাকি ইন্টারোগেটিভ প্রোনাউন। কি ডাকি? ডাকি ইন্টারোগেটিভ প্রোনাউন। একটু জেনে রাখা ভালো, কারণ হচ্ছে তোমরা যখন নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা যখন হলি ক্রসে দিবা, সেন্ট জোসেফে দিবা, প্রশ্ন আসবে, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। সো এই কয়টা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এদের ভিতরে এই যে এই পাঁচটা WH ওয়ার্ড, এই পাঁচটা, এগুলা দিয়ে যদি প্রশ্ন করা হয়, তখন এরা আবার রিলেটিভ প্রোনাউন না, তখন এরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো আসো, যদি কোনো ওয়ার্ডে রিলেটিভ প্রোনাউন থাকে, এইটা কি? এইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হবে। কিভাবে কম্পাউন্ড করতে হবে? কিভাবে কম্পাউন্ড করতে হবে? খুবই সহজ কথা। কোন রিলেটিভ প্রোনাউন যুক্ত, এই যে WH যুক্ত কোন কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে, সবার প্রথমে এই রিলেটিভ প্রোনাউনটা এবং এটার পরে যে ভার্বটা আছে, সরি, কোন কম্পাউন্ড সেন্টেন্স যেটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা আছে, সেটাকে আমাদের কেটে দিতে হবে। এইটাকে আমাদের কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে কি? আমাদের এই রিলেটিভ প্রোনাউনটা যেখানে শেষ হইছে, এই যে সানসে আমার শেষ হইছে, এটা আমি বুঝতে পারতেছি, এইখানে একটা এন্ড বসায় দিতে হবে। ভাইয়া বুঝি নাই, ঘোড়ার ডিম, কিচ্ছু বুঝি নাই, একটু কিচ্ছু বুঝি নাই, ঘোড়ার ডিম। ধরো, তোমাদের একটু বুঝানোর জন্য বলতেছি, সহজ ভাবে তোমাদের বুঝানোর জন্য বলি। ধরো আমি তোমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিলাম। কমপ্লেক্স সেন্টেন্সটা কিরকম? দি বয় who was a cricketer lived here. ধরো তোমাকে আমি এরকম একটা কমপ্লেক্স সেন্টেন্স দিলাম। সেন্টেন্সটা কিরকম? দ্য বয় হু ওয়াজ আ ক্রিকেটার লিভড হেয়ার। যে ছেলেটা ক্রিকেটার ছিল, সে কি? সে হচ্ছে এখানে থাকতো। তুমি চেক করো ভাইয়া, এই কমপ্লেক্স সেন্টেন্সটায় হু আছে। এইরকম যদি রিলেটিভ প্রোনাউন যুক্ত যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে এই রিলেটিভ প্রোনাউনটাকে কেটে দেওয়া। দিলাম কেটে। এরপরে কি করব? আমার এই রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটা, অবশ্যই এইটুকু আমরা বুঝতে পারতেছি, রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ হচ্ছে এইটুকু। এইখানের পরে একটা এন্ড বসায় দেওয়া। এইখানের পরে কি করা? একটা এন্ড বসায় দেওয়া। তাইলে সেন্টেন্সটা দেখতে কিরকম হবে? সেন্টেন্সটা দেখতে হবে এইরকম। দি বয়, একটু কালিটা চেঞ্জ করি, সাদা কালি করে দেই, সাদা কালি করব না, ব্লু কালি করে দেই। দেখতে হবে এরকম। দি বয় ওয়াজ আ ক্রিকেটার, the boy was a cricketer and lived here. ক্লিয়ার সবাই? WH ওয়ার্ড যুক্ত বা রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করব? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? একটু বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, সবাই ক্লিয়ার। সো হুটা সবার প্রথমে, এই যে আমার রিলেটিভ প্রোনাউন, এইটাকে কেটে দিব। এইটা যুক্ত যে ক্লজটা, এই যে এইটা যুক্ত ক্লজ, এই যে এইটুকু পার্ট, এইটা যুক্ত ক্লজ, এইটুকু পার্ট,
এটার পরে একটা এন্ড বসায় দিব, তাইলেই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। খুবই সহজ। এই যে মোটামুটি সবাই বলতেছে ক্লিয়ার। তাইলে আমি পরের এই উদাহরণটা দিয়ে এখন আবার আমি চেষ্টা করি, এইটা দিয়ে আবার বুঝার চেষ্টা করি, যারা ক্লিয়ার না তারা যেন ইজিলি ক্লিয়ার হয়ে যায়। An old farmer who had 3 lazy sons lived on a farm. Complex sentence. কমপ্লেক্স সেন্টেন্সটায় কি আছে? কমপ্লেক্স সেন্টেন্সটা আছে একটা রিলেটিভ প্রোনাউন, এইটাকে করতে হবে কম্পাউন্ড। কিভাবে কম্পাউন্ড করব? সবার প্রথমে এই রিলেটিভ প্রোনাউন হুটাকে কেটে দিলাম। এরপরে হু যুক্ত ক্লজ কতটুকু ছিল? এইটুকু ছিল হু যুক্ত ক্লজ, তাই না? এই হু যুক্ত ক্লজ ছিল এইটুকু। হু যুক্ত ক্লজ মানে কি ভাইয়া? আমি কিভাবে বুঝবো হু যুক্ত ক্লজ? সেন্টেন্স থেকে যেইটুকু বাদ দিলেও সেন্টেন্সের কোনো সমস্যা হয় না, ওইটাকে আমরা বলবো হু যুক্ত ক্লজ। ভাইয়া স্টিল বুঝি নাই। ধরো an old farmer who had 3 lazy sons lived on a farm. যেই বয়স্ক ফার্মারের, যেই বয়স্ক কৃষকের 3টা অলস সন্তান ছিল, তারা কি করত? তারা হচ্ছে ফার্মে থাকতো। এইখানে হু যুক্ত ক্লজ কোনটা? তুমি দেখবা এই সেন্টেন্স থেকে যতটুকু পার্টকে বাদ দিয়ে দিলেও সেন্টেন্সের কোনো সমস্যা হয় না, ওই পার্টটুকুই হচ্ছে হু যুক্ত ক্লজ। মানে কি? আমি এই পার্টটুকু সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই, দেখো তাইলে কি দাঁড়ায়? an old farmer, এইটা বাদ, lived on a farm, কোনো সমস্যা হয় না। তাইলে এইটুকু পার্ট বাদ দিয়েও যেহেতু সমস্যা হয় না, এটা হু যুক্ত ক্লজ। এই হু যুক্ত ক্লজের শেষে একটা and লিখে দিব, তাইলেই হয়ে যাবে। সেন্টেন্সটা কি দাঁড়াবে? an old farmer had 3 lazy sons and lived on a farm. শেষ। আচ্ছা, and কখন হবে বুঝবো কিভাবে? ভাইয়া তুমি সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ, এই টাইপের একটা কোশ্চেন করলা। প্রথম কথা, 95% কম্পাউন্ড সেন্টেন্সে and হয়। কোনগুলায় হয় না? যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো অল দো থাকে তাইলে হয় না। এইটা সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ, এই টাইপের। পরের প্রশ্ন, they were too lazy to work hard. পরের প্রশ্ন কি? they were too lazy to work hard. তারা অনেক লেজি ছিল, এই জন্য তারা কাজকর্ম করতে চাইতো না। এটা একটা সিম্পল সেন্টেন্স, করতে হবে কমপ্লেক্স। কিভাবে বুঝলাম সিম্পল সেন্টেন্স? এই টু ডট ডট টু যদি কোনো সেন্টেন্সে থাকে, ওইটা একটা সিম্পল সেন্টেন্স। এই টু ডট ডট টু যদি থাকে, সেটা কি? সেটা সিম্পল সেন্টেন্স। প্রমাবোধ, ভাইয়া আমাদের স্যার কমা দিতে নিষেধ করছে। দাঁড়াও প্রমাদ, তোমাকে হচ্ছে কমার একটা নিয়ম আছে, এন্ড এর আগে কখন কমা বসে, কখন কমা বসে না, এইটা একটু ক্লাস শেষে আমাকে মনে করায় দিও প্রমা, তোমাকে শিখাই দিব। হ্যাঁ, স্যার তোমাকে হয়তো ঠিকই বলছে, তুমি বুঝছো ভুল। হ্যাঁ, একটু ক্লাস শেষে মনে করায় দিবা। ওকে, they were too lazy to work hard. তারা অনেক অলস ছিল, এই জন্য তারা কি করতে চাইতো না? তারা হচ্ছে গিয়ে কোনো পরিশ্রম করতে চাইতো না। টু ডট ডট টু থাকলেও এটা সিম্পল সেন্টেন্স হয়, এটাকে করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে করব? হাউ? প্রথম কথা, প্রথম টুটারে কেটে এই জায়গায় লিখবো সো। প্রথম টুটাকে কেটে দিব, প্রথম টু এর জায়গায় লিখে দিব সো। যেই জায়গায় প্রথম টু ছিল ওই জায়গায় লিখে দিব সো। আচ্ছা, এরপরে কি করব? এরপরে দ্বিতীয় টুটাকে কেটে দিব। দ্বিতীয় টু যেই জায়গায় ছিল ওই জায়গায় লিখে দিব একটা দ্যাট, লিখে দিলাম। এরপরে কি করব? এরপরে কি কাজ শেষ? এরপরে কাজ শেষ না। এই দ্যাটের পরে একটা এক্সট্রা জিনিস লিখতে হবে। কি এক্সট্রা জিনিস? আমার সেন্টেন্সে যেটা সাবজেক্ট ছিল ওইটাকে আবার লিখতে হবে অবজেক্ট আকারে। সেন্টেন্সে সাবজেক্ট কে ছিল? দে। এইটাকে আবার লিখতে হবে এইখানে অবজেক্ট আকারে। দের অবজেক্ট কি? দের অবজেক্ট হচ্ছে দ্যাম। সো দ্যাট, আচ্ছা সরি সরি, অবজেক্ট আকারে লেখা লাগে না তো। থুক্কু ভাই, আমি পাগল হয়ে যাইতেছি, তোমাদের কি বলবো, সরি। এই যে সাবজেক্টটা ছিল ওইটাকে আবার লিখতে হবে। এই যে সেন্টেন্সের সাবজেক্ট যে আবার লিখতে হবে, আসলে লিখে দিই। সাবজেক্ট কি? দে। সো দ্যাট দে। এরপরে লিখতে হবে একটা ক্যান অথবা কুড। এরপরে কি লিখতে হয়? ক্যান অথবা কুড। কি লিখতে হয়? ক্যান অথবা কুড। এখন এটা যেহেতু পাস্ট টেন্স, আমরা লিখবো কুড, দে কুড। বাকিটা যেমন আছে তেমন। তাইলে কি হইল? দে ওয়ার সো লেজি দ্যাট দে কুড নট ওয়ার্ক হার্ড। আচ্ছা, এই টাইপের আরেকটা উদাহরণ ভাইয়া দেন। শুরু থেকে আবার বুঝাইতে বলতেছে একজন, কারণ কি ভয়ঙ্কর অবস্থা। ধরো আরেকটা উদাহরণ দেই তোমাদের এই প্রশ্নের, এই টাইপের প্রশ্নের।
কিরকম, ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ সো সরি হি ইজ টু লেজি টু ড্রিঙ্ক মিল্ক। সে দুধ খাওয়ার, সে এত অলস যে সে দুধও খায় না। তোমাকে এই যে টু ডট ডট টু যুক্ত একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া, হি ইজ টু লেজি টু ড্রিঙ্ক মিল্ক। সে এত লেজি যে সে কি করে না, সে দুধও খায় না। এইটারে কমপ্লেক্স করতে হবে, কিভাবে করব? সবার প্রথম কথা হচ্ছে এই প্রথম টুটারে কেটে দিয়ে এই জায়গায় লিখবো একটা সো, লিখলাম সো। দ্বিতীয় টুটাকে কেটে দিয়ে তার জায়গায় লিখবো দ্যাট, লিখলাম দ্যাট। এরপরে সেন্টেন্সের যে সাবজেক্ট তাকে আবার লিখবো। সেন্টেন্সের সাবজেক্ট কে? সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, লিখলাম। এবার একটা ক্যান নট লিখতে হবে অথবা কুড নট। সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান নট, সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয় কুড নট। সেন্টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স, তাইলে লিখবো ক্যান নট, হি ক্যান নট। এরপর বাকিটা যেমন আছে তেমন কপি পেস্ট। তাইলে আমার সেন্টেন্সের উত্তর কি দাঁড়াবে? জিনিসটার উত্তর কি দাঁড়াবে? উত্তর দাঁড়াবে হচ্ছে হি ইজ সো লেজি দ্যাট হি cannot drink milk. He is so lazy that he cannot drink milk. ক্লিয়ার সবাই এখন? এই যে মুজাহিদ কিন্তু পেরে গেছে আগেই। সবাই ক্লিয়ার না? সবাই এই যে ক্লিয়ার। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। তো আসো, এইটা তো ক্লিয়ার, একদম ক্লিয়ার, এইটা তো একেবারে ক্লিয়ার। এইবার আসো কোশ্চেন নাম্বার সি সলভ করি। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আজকে হচ্ছে। The farmer decided to teach them a lesson about hard work. তাই আমাদের ফার্মার ডিসাইড করলো যে এই বাচ্চা কাচ্চাদের, তার সন্তানদের কি করবে? সে একটা লেসন শিখাবে, সবক শিখাবে, সে একটা শিক্ষা দিবে। সে কিভাবে তার বাচ্চা কাচ্চাদের শিক্ষা দিবে? হাউ, সে কিভাবে শিক্ষা দিবে? খুবই ভালো কথা। আমাদের প্রথম কথা, কোন সেন্টেন্সে যদি টু থাকে, কোন সেন্টেন্সে যদি টু থাকে ভাইয়া, ওই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স অলওয়েজ। কোন সেন্টেন্সে টু থাকলে কি, সে হচ্ছে সিম্পল সেন্টেন্স। ভালো কথা। এই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হবে, পৃথিবীর সবচেয়ে সোজা কাজ এইটা, সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করা। তো কেউ যদি পারো চুপ করে, মুখ চুপ করে রাখবা, কোনো কথা বলবা না, শেষ। এই ক্লাসে হচ্ছে গিয়ে 700 মানুষ আছে প্রায়। 700 মানুষের ভিতরে হয়তো 300 জন পারে, কিন্তু যে 400 জন পারে না, আমার টিচার হিসেবে দায়িত্ব হচ্ছে সেই বাকি 400 জনকেও পারানো, সেই বাকি 400 জনও যেন পারে সেই রকম একটা ব্যবস্থা করা, তাই না? এটাই তো টিচার হিসেবে কাজ হওয়া উচিত, তাই তো নাকি? আমি তো পার্সোনাল টিউটর না, আমি 700 জনের টিচার। ওকে, আচ্ছা। এরপরে দ্য টিচার ডিসাইডেড টু টিচ দেম এ লেসন, এইটাকে করতে হবে, আমাদের করতে হবে কম্পাউন্ড। কিভাবে কম্পাউন্ড করতে হবে? হাউ, কিভাবে? এইখানে একভাবে করছে, এইখানে একভাবে করছে, আমরা একটু আরেকভাবে করব। আরেকভাবে কি করব? আরেকভাবে আমরা কি করতে পারি? আমরা চাইলে আরেকভাবে, যেটা তোমাদেরকে আমরা ক্লাসে শিখাইছি, সেটা হচ্ছে এই মাঝের টুটাকে কেটে দিব, এই মাঝের টুটাকে কেটে দিব, এই টুটাকে কেটে দিয়ে একটা এন্ড বসায় দিব। এই মাঝের টুটাকে কেটে দিব, এই মাঝের টুটাকে কেটে দিয়ে এন্ড বসায় দিব, তাইলেই হয়ে যাবে। শুধু একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে এন্ড এর পরে যে ভার্ব গুলা আছে সেন্টেন্সে, ওগুলা টেন্স ঠিকঠাক আছে কিনা, সামনে পাস্ট টেন্স পিছনে প্রেজেন্ট টেন্স যেন এরকম না হয়। তাইলে আমার সেন্টেন্সটা কি হবে? অ্যান্সার, আমি টুটারে কেটে এন্ড লিখে দিলেই হয়ে যায়। তাইলে কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে এরকম, the farmer decided, the farmer decided and taught
টিচকে আমরা করে দিব টট, যাতে আমাদের টেন্সটা ঠিক থাকে। সামনে হচ্ছে পাস্ট টেন্স, পিছনে প্রেজেন্ট টেন্স, যেন এরকম না হয়। দ্য ফার্মার ডিসাইডেড এন্ড টট দ্যাম আ লেসন। এরপরে বাকি যেটা আছে সেটা তোমরা লিখে দিবা, টট দ্যাম ডট 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 ডট। এই তো টু যুক্ত যদি আমার সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হয়, তুমি ওই টুটারে কেটে ওই জায়গায় যদি এন্ড লিখে দাও তাইলেই হয়ে যায়। দ্য ফার্মার ডিসাইডেড টু টিচ দ্যাম আ লেসন অ্যাবাউট হার্ড ওয়ার্ক। এইখানে মাঝে একটা টু আছে, সিম্পল সেন্টেন্সের মাঝে কি আছে, একটা টু আছে। সো আমার খুব সহজ একটা নিয়ম হচ্ছে এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য এই টুটাকে কেটে দিব, এই টুটারে কেটে দিয়ে এই টু এর জায়গায় এন্ড লিখে দিব, তাইলেই হয়ে যাবে আমার কম্পাউন্ড। শুধু আমার দেখতে হবে যে এই ভার্ব গুলা, সামনে পিছনের ভার্ব গুলা একই টেন্সে আছে কিনা, একই রকম আছে কিনা, তাইলেই হবে। এন্ড সো দিলে হবে না ভাইয়া, এন্ড সো দিলে হবে না, তাহলে আবার একটু ইয়া হয়ে যাবে, ক্লজ বেড়ে যাবে। এন্ড সো দিলে ক্লজ বেড়ে যাবে। আচ্ছা, হয় এন্ড নইলে সো, দুইটা দিয়ে ক্লজ বাড়ানো যাবে না। ওকে, এবার আসো 4 নাম্বারটা। কি বলতেছো কমেন্টে? সামনে প্রেজেন্ট থাকলে পিছনেও প্রেজেন্ট হবে। হ্যাঁ, সামনে এবং পিছনের টেন্স সেম হওয়া লাগবে। তুমি সামনের টেন্সটাকে ফলো করবা, সামনে যেই টেন্সটা আছে পিছনেরটাকেও সেম টেন্স হইতে হবে। আচ্ছা, ওয়ান্টেড হবে না স্যার? না, হবে না, হবে না। আরেকজন বলছে ভাইয়া বুঝি নাই, এই স্লাইডের দিকে তাকায় থাকলে বুঝা যাবেও না। আরেকবার তাইলে লেখি, কারণ তোমাদের মানে এত মহান তোমরা যে তোমাদের স্লাইডের দিকে না তাকাইলে হয় না। ধরো আমি আরেকটা উদাহরণ লিখি। আরেকটা উদাহরণ কি? আরেকটা উদাহরণ হচ্ছে, ধরো আমি লিখলাম, কি লিখলাম, একজনের নাম বলো, সৌমিতা। সৌমিতা প্ল্যান্ড টু এস হার এক্সাম। সৌমিতা তার এক্সাম কাপায় টাপায় দেওয়ার একটা পরিকল্পনা করলো, সেরা একটা রেজাল্ট করার সে হচ্ছে পরিকল্পনা করলো। এখন এইটাকে তোমার করতে হবে কম্পাউন্ড। কিভাবে করবা? খুবই সহজ নিয়ম। এই টুটারে কেটে দাও, এই টু এর জায়গায় লেখো একটা এন্ড, এই টুটারে কেটে তার জায়গায় লেখো একটা এন্ড, লিখে দিলা, এই যে লিখে দিলা। এরপরে কি করব? এরপরে কি করব? আমি তো এন্ড লিখে দিলাম, এবার আমি চেক করব যে এই টু বা এন্ড এর সামনের ভার্ব আর পেছনের ভার্ব দুইটা একই টেন্স আছে কিনা। যদি একই টেন্স না থাকে, সামনের ভার্ব অনুযায়ী পিছনের ভার্বটাতে টেন্স চেঞ্জ করে দিব। সামনেরটা কি? সামনের ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে, পিছনেরটা আছে প্রেজেন্ট টেন্সে, রাখা যাবে না, পিছনেরটাকেও পাস্ট টেন্স করে দিই, এস কে করে দিই এস্ট। হয়ে গেল। তাইলে আমার উত্তর কি দাঁড়াইলো? আমার উত্তর দাঁড়াইলো হচ্ছে সৌমিতা প্ল্যান্ট and aced her exam। খুবই সহজ, একেবারে সহজ ব্যাপার। সৌমিতা প্ল্যান্ড and aced her exam। এস মানে কি? এস মানে হচ্ছে সফল কাম হওয়া, সাফল্য পাওয়া, একদম ধসায় দেওয়া, কাপায় টাপায় ফেলা, এই টাইপের ব্যাপার। এস মানে হচ্ছে সফলতা পাওয়া, বিজয় করা। ওকে, তো আসো এবার আমরা হচ্ছে গিয়ে 4 নাম্বার রুলে ফেরত চলে যাই। 4 নাম্বার কোশ্চেনে ফেরত যাব, সরি। 4 নাম্বার কোশ্চেন কি? হি কল্ড হিজ সন্স এন্ড told them about hidden treasures in the field। সে তার ছেলেদেরকে ডাকলো এবং তাদেরকে একটা গুপ্ত ধন সম্পর্কে বললো, মাঠে থাকে একটা গুপ্ত ধন। হি কল্ড হিজ সন্স, সে তার ছেলে মেয়েদেরকে ডাকলো, ছেলেদেরকে ডাকলো, and told them, এবং তাদেরকে বলল about hidden treasures in the field, মাঠে থাকা গুপ্তধন সম্পর্কে বলল। আচ্ছা, ওকে। এখন এইটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। এইটা কোন টেন্সে আছে? এখন তোমরা সবাই জানো, যারা একটু পড়াশোনা করছো, এইটা এখন আছে কম্পাউন্ড সেন্টেন্সে। কিভাবে?
কোন সেন্টেন্সে যদি এন্ড থাকে সেই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্সে এন্ড থাকলে কি সে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়। এই এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমাদের সিম্পল করতে হবে। কি করব, কিভাবে করব? খুবই সহজ কথা। কিভাবে আমরা করব ভাইয়া? খুবই সহজ। সবার প্রথমে সেন্টেন্সের প্রথমে সাবজেক্টটারে গায়েব করে দিব। সেন্টেন্সের প্রথমে সাবজেক্টটারে গায়েব করে দিব, এন্ডটারে গায়েব করে দিব। এই এন্ডের জায়গায় আমি আমার সাবজেক্টটাকে লিখব। এন্ডের জায়গায় সাবজেক্টটাকে লিখে দিলাম। সাবজেক্টটারে শুরু থেকে গায়েব করলাম, এন্ডের জায়গায় সাবজেক্টটারে লিখলাম। ভালো কথা। এরপরে আমার সেন্টেন্সের শুরুতে যে ভার্বটা আছে ওইটার আইএনজি করে দিলাম, তাইলেই হয়ে যাবে। আইএনজি করে কলিং করে দিলাম। কলিং হিজ সন্স, কমা, হি টোল্ড দেম অ্যাবাউট হিডেন ট্রেজার্স ইন দ্য ফিল্ড, ডট 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 ডট। ভাই আরেকটু উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দিলে ইজিলি বুঝতে পারবো। আমি তো সারা বছর কোনো পড়াশোনা করি নাই। আরেকটা উদাহরণ দেখায় দেই। আচ্ছা, আমি তো সারা বছর পড়ি নাই, আমি কি করব? এখন আমার ধরি একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটা কি একজনের নাম দেখি। একজনের নাম অর্থ। অর্থ অর্থ জয়েন্ড দ্য ক্লাস, অর্থ জয়েন্ড দ্য ক্লাস and started to study. Started to study. এইটা দেখো, অর্থ জয়েন্ট দ্য ক্লাস এন্ড স্টার্টেড টু স্টাডি। এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে? এই সেন্টেন্সটাকে ভাইয়া আমাদের সিম্পল করতে হবে। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব, এন্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের একটা চিহ্ন। এন্ড কি? এন্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের একটা চিহ্ন। সো এই এন্ডটারে গায়েব করে দাও। দিলাম গায়েব। কি করব? সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা আছে সেইটা কেটে এন্ড এর জায়গায় লিখব। এন্ড এর জায়গায় সাবজেক্টটারে লিখব আর্থার। ও সরি, অর্থ। নাম তো আর্থার না, তোমার নাম তো অর্থ। দুঃখিত ভাইয়া, নামটা ভুলে গেছিলাম। তোমার নাম তো অর্থ। করলাম। এইবার কি করব? সেন্টেন্সের প্রথমে যে ভার্বটা এটার আইএনজি করে দিব। জয়েনিং, জয়েন্ট কে করে দিলাম জয়েনিং। হয়ে গেল, আমার হয়ে গেল জিনিসটা। জয়েনিং, জয়েনিং দ্য ক্লাস, এরপর একটা কমা, অর্থ স্টার্টেড টু স্টাডি। কি দাঁড়াইলো? জয়েনিং দ্য ক্লাস, অর্থ স্টার্টেড টু স্টাডি। শেষ। সুন্দর। জয়েনিং দ্য ক্লাস, অর্থ স্টার্টেড টু স্টাডি। এখন আরেক ভাবে আমরা করতে পারি, খুবই মজার একটা ব্যাপার। কি? একটু আগে তোমাদেরকে আমি পড়াইছিলাম যে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় আমি চাইলে টুটারে কেটে দিয়ে একটা এন্ড লিখে দিলেই হয়ে যায়। এখন তাইলে আমরা তো উল্টাটাও করতে পারি। একটু খেয়াল করো কথাটা, মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করো। টু যুক্ত সেন্টেন্স, আমি বলছিলাম টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় টুটাকে কেটে দিয়ে এন্ড লিখে দিলেই হয়ে যায়, করে ফেলতে পারি। তাহলে তো উল্টাটাও করা সম্ভব, তাই না? এই যে এন্ড যুক্ত সেন্টেন্সকে সিম্পল করা, এন্ড যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার সময় এন্ডটারে কেটে দিয়ে টু বানায় দিতে পারি। এটাও তো করা উচিত, তাই না? উল্টাটাও তো করা উচিত। তাইলে অবশ্যই করা উচিত। আমরা চাইলে উল্টা ভাবেও তাইলে করতে পারি। তাইলে এটা আরেকটা কিভাবে করতে পারি? আরেকটা যেটা করতে পারি, আমরা এই এন্ডটাকে কেটে দিয়ে এন্ডের জায়গায় টু বসায় দিলেও আমার হয়ে যাবে। তাইলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? ওইভাবে দাঁড়াবে হচ্ছে আর্থার, আরে বারবার কেন আর্থার লিখি? অর্থ রে, অর্থ জয়েন্ট দ্য ক্লাস, অর্থ জয়েন্ট দি ক্লাস। এরপরে এন্ডের জায়গায় লিখবে একটা টু, টু স্টার্ট, স্টার্ট টু স্টাডি। এইখানে টু স্টাডিটা না লিখে আমরা একটু সুন্দর করে স্টাডিং করে দিব, তাইলে একটু দেখতে সুন্দর হবে, জিনিসটা একটু সুন্দর হবে। সো চাইলে তুমি আরেক ভাবে করতে পারো। কিভাবে?
অর্থ জয়েন্ট দ্য ক্লাস, এরপরে যে এন্ডটা ছিল এন্ডটারে কেটে দিয়ে এন্ডের জায়গায় টু লিখে দিলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে আবার মহামহিম মহান বাচ্চা কাচ্চার একটা জিনিস খেয়াল করো, টু এর পরে সবসময় ভি1 হয়, টু এর পরে সবসময় কি হয়, ভি1 হয়। সো টু এর পরে কিন্তু টু স্টার্টেড লিখতে পারবা না, টু স্টার্ট হবে। ওকে, সো মোটামুটি আমাদের 4 নাম্বারটাও চলে গেল। এবার আসো 5 নাম্বারটা দেখি। সামনে যদি ফিউচার হয় তাইলে কি হবে, সামনে ফিউচার হইলে পিছনেরটাও ফিউচার, সামনের অনুযায়ী ঠিক করতে হবে, পেছনের অনুযায়ী না। দ্য সান্স ডাগ আপ দ্য ফিল্ড টু সার্চ ফর দ্য ট্রেজার। এতক্ষণ আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ছিলাম, আমাদের হচ্ছে গিয়ে খুব বিরক্ত লাগতেছিল, আমার লাগতেছিল খুবই বিরক্ত। এইবার আমরা একটু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে চলে যাওয়ার সুযোগ পাইছি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ হওয়ার সুযোগ পাইছি। দ্য সান্স ডাগ আপ দ্য ফিল্ড টু সার্চ ফর দ্য ট্রেজার। আমার সন্তানেরা, সরি আমার সন্তান না, ওই লোকের সন্তানেরা, ওই লোকের সন্তানেরা কি করলো, জমি খুঁড়া শুরু করলো, যে যাতে তারা এই গুপ্তধনটা খুঁজে টুজে পায়, গুপ্তধনটা যেন তারা খুঁজে পায়, এই জন্য তারা জমি খুঁজে শুরু করলো। এইটা এখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব আমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করব, খুবই সহজ কথা। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের রুল তোমরা পড়েছো, একটা বাচ্চাও জানে, ক্লাস 6 এর বাচ্চাও পারে। এইটা কি পারে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমরা সবার প্রথমে খেয়াল করব অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় কি করব, সবার প্রথমে নোটিশ করব, কি করব, নোটিশ করব যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি না থাকে, যেমন এই সেন্টেন্সটায় নাই, এই সেন্টেন্সের কথা বলি, যদি না থাকে আমরা সামনে একটা ডু নট অথবা ডিড নট লাগাবো, ডু নট, ডাজ নট অথবা ডিড নট লাগাবো টেন্স বুঝে। আমার এই সেন্টেন্সটা পাস্ট টেন্স, লিখে দিলাম ডিড নট, ডিড নট, এরপর বাকিটা কপি পেস্ট, এরপরে বাকিটা কপি পেস্ট, ডিড নট দি সান্স ডট 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 ডট, বাকিটা কপি পেস্ট। সো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় সবার প্রথমে আমি চেক করব অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার কোনো হচ্ছে কি অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি না থাকে সেন্টেন্সের শুরুতে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে একটা ডু নট অথবা একটা ডাজ নট অথবা একটা ডিড নট বসাবো টেন্স বুঝে। বসাইলাম, আমার এই সেন্টেন্সের টেন্স অনুযায়ী হচ্ছে ডিড নট, এরপরে বাকিটা কপি পেস্ট। তোমাদের ভিতরে একজনকে এখন একটু ব্লক মারবো আমি, একজনকে ব্লক মারবো। কোথায় গেল যারে ব্লক মারবো, এক হার্ভার্ডিয়ানকে এখন ব্লক মারবো। ওকে, ওকে, আচ্ছা। এখন একটা জিনিস খেয়াল করবা, মাথায় রাখবা। সো এইটা আমি ভাবছিলাম বলার প্রয়োজন নাই, কিন্তু তারপরে অনেকের মেসেজ দেখে মনে হচ্ছে বলার প্রয়োজন আছে। সেটা হচ্ছে সেন্টেন্সে যখন তুমি ডু নট, ডাজ নট, ডিড নট বসাবা, একটা সেন্টেন্সে যখন ডু নট, ডাজ নট, ডিড নট বসাবা, মনে রাখবা ওই সেন্টেন্সের সমস্ত ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে। দেখো আমার এই অরিজিনাল সেন্টেন্সটায় ডাগ ছিল, কি ছিল, ডাগ আপ, এইটা একটা ভি2। তুমি যেহেতু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করছো ডিড নট দিয়ে, আমার ডিড নট, ডু নট, ডাজ নট কোনো একটা দিয়েও যদি আমার সেন্টেন্স শুরু হয়, আমার পরবর্তীতে সমস্ত ভার্ব হবে ভি1। এটা একটু মাথায় রাখো, একটা মাথায় রাখো। ওকে, সো ইসরিকা জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই আমরা কি একটা প্রশ্নের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবগুলো করতে পারি না? পারো, অবশ্যই পারো। সো তোমার যদি ইচ্ছা হয় তুমি অবশ্যই পারো। আচ্ছা, সো ফাজলামি করতে চাইলে তো ব্লক মারতে হয়। ওকে,
আচ্ছা, ইস, কষ্ট করে করে বুঝছো, মানুষজনরা ব্লক মারতে, কষ্ট করে করে ব্লক মারতে খুবই বিরক্ত লাগে। সো কি একটা অবস্থা যে খুবই মানে বিরক্ত লাগে কষ্ট করে করে। ওকে ভাই, এন্ড ভাই শেষের নিয়মটা আরেকবার বলেন, শেষের নিয়ম। আল্লাহ, শেষের নিয়ম, শেষেও একটা নিয়ম আছে নাকি? সো শেষের নিয়মটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। ধরো আমি তোমাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিলাম এইরকম। কিরকম সেন্টেন্স দিলাম? একজনের নাম দেখি সামিয়া। ধরো তোমাদের ভিতরে একজন স্টুডেন্টের নাম হচ্ছে সামিয়া। সো আমি লিখলাম সামিয়া লাভড টু ওয়েস্ট টাইম। সামিয়া লাভড টু ওয়েস্ট টাইম। সামিয়া হচ্ছে সময় নষ্ট করতে খুব পছন্দ করত। এই সেন্টেন্সটাকে আমি বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্স করো। এই সেন্টেন্সটাকে কি করব? আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ভালো কথা, এই সেন্টেন্সটাকে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। কিভাবে করব? তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সবার প্রথমে কি করতে হয়? সবার প্রথমে চেক করতে হয় আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমার এই সেন্টেন্সটায় কোনো অক্সিলারি ভার্ব নাই। আমি কি করব? তাহলে আমার সেন্টেন্সের সামনে একটা ডু নট অথবা একটা ডাজ নট অথবা একটা ডিড নট বসাবো। ডু নট অথবা ডাজ নট, একটা ডিড নট বসাবো। এখন এই সেন্টেন্সে কি ডু নট হবে নাকি ডাজ নট হবে নাকি ডিড নট হবে? আমার অরিজিনাল সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে, তাইলে আমার এখানে হবে কি? এখানে হবে ডিড নট। অরিজিনাল সেন্টেন্সটা যেহেতু আমার পাস্ট টেন্সে, আমি বসাবো ডিড নট। আসো বসাই ডিড নট, ডিড নট। এরপরে বাকিটা কপি পেস্ট। ডিড নট সামিয়া লাভ টু ওয়েস্ট টাইম, ডিড নট সামিয়া লাভ টু ওয়েস্ট টাইম। এরপরে একটা এই যে কোশ্চেন বোধক চিহ্ন, এইটা তাইলে হয়ে যাবে আমার অ্যান্সার। এখন একটু খেয়াল করো, আমার অরিজিনাল সেন্টেন্সে ছিল লাভড, এখানে আমার আছে লাভ। কারণ কি? কারণটা খুবই সহজ ভাইয়া, কারণটা খুবই সহজ। এই যে এই ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট, এগুলার পরের ভার্বটা সবসময় ভি1 হয়। এদের পরে যে ভার্ব বসে, এদের পরে সেন্টেন্সে যত ভার্ব বসবে সব কি হবে? এদের পরে যত ভার্ব বসবে সব হবে কি? অলওয়েজ ভি1। এদের পরে সর্বদা ভি1 বসে। এদের পরে সর্বদা কি বসে ভাইয়া? এদের পরে সর্বদা ভি1 বসে। যদি অক্সিলারি ভার্ব থাকতো তাইলে কি হইতো? অক্সিলারি ভার্ব যদি থাকতো তাইলে কি হইতো? ধরি এখন আরেকটা অক্সিলারি ভার্ব যুক্ত একটা সেন্টেন্সের আমরা একটা উদাহরণ দেখি। কার নাম পাওয়া যায়? কার নাম পাওয়া যায়? সৌরভ। সৌরভই জানতে চাইছে। তো ধরো একটা সেন্টেন্স লিখলাম, সৌরভ ইজ প্লেইং চেস। সৌরভ দাবা খেলছে। সৌরভ ইজ প্লেইং চেস। অক্সিলারি ভার্ব যুক্ত একটা সেন্টেন্স, সৌরভ ইজ প্লেইং চেস। অক্সিলারি ভার্ব কোনটা এইখানে ভাইয়া বলো তো? অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে ইজ, অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স। সো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ করার সময় সবার প্রথমে কি করব? সবার প্রথমে আমি চেক করব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আছে এই সেন্টেন্সে, তাইলে কি করব? সবার প্রথমে আমার এই অক্সিলারি ভার্বটাকে টেনে হিচড়ে সামনে নিয়ে আসবো। আনলাম সামনে, ইজ সামনে আনলাম। এবার এটা শেষে একটা নট লাগায় দাও, ইজ নট। এটা শেষে কি করব? একটা নট লাগাই দিব। লাগাই দিলাম, বাকিটা কপি পেস্ট। ইজ নট সৌরভ প্লেইং চেস, ইজ নট সৌরভ প্লেইং চেস, ইজ নট সৌরভ প্লেইং চেস। কোশ্চেন বোধক সাইন। সো অক্সিলারি ভার্ব যুক্ত যদি সেন্টেন্স থাকে, অক্সিলারি ভার্বটাকে টেনে হিচড়ে খিচে সামনে নিয়ে আসবা, এটা শেষে একটা নট লাগাই দিবা, বাকিটা কপি পেস্ট। বাকিটা কি? কপি পেস্ট। শেষ। এই তো। ওকে, সো প্রথম 5টা কোশ্চেন আমাদের শেষ। এইবার আসো আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। খুব বেশি কোশ্চেন আমরা সলভ করব না। সো না, এখন একটা কাজ করি, একটা আমি হচ্ছে পোল দিব তোমাদের। তো আগে একটা পোল দেই তোমাদের, হ্যাঁ, 1 মিনিট সময় লাগাই।
তোমাদের হচ্ছে কি একটা পোল দেই তোমাদের জন্য, হ্যাঁ, পোল 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 দেই তোমাদের। সো পোলের নাম হচ্ছে দেই তো তোমাদের একটা পোল লঞ্চ করে দেই। ওয়েট ভাইয়া, ওয়েট 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 ওয়েট, এইটা হচ্ছে গিয়ে ধুর। ওকে, এক সেকেন্ড, আর সিঙ্গেল চয়েস, সো পোল। ওকে, সো আমার পোলের অ্যান্সার কি হবে? আমার পোলটা, এক সেকেন্ড দাঁড়াও, পোলের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে, আচ্ছা তোমরা কমেন্টেই লিখো ভাই, একটু কমেন্টেই লিখো। দুঃখিত ভাই, খুবই দুঃখিত, আমি নিজে পোলটা সেট করতে পারতেছি না দেখে অত্যন্ত দুঃখিত। পোল সেট করার অভিজ্ঞতা নাই তো, এই জন্য প্রচন্ড দুঃখিত, দুঃখ ভারাক্রান্ত মনে তোমাদের সামনে চলে আসছি। খুবই দুঃখ ভারাক্রান্ত মনে তোমাদের সামনে চলে এসেছি। এক সেকেন্ড ভাইয়া, তো তোমাদের কমেন্টই আমার দেখতে হবে। এক সেকেন্ড, একটু দাঁড়াও, এক সেকেন্ড ভাইয়া। ভাইয়া দেখেন তো স্টুডেন্ট একটু ফ্রিজ লাগতেছে। ও আচ্ছা, হ্যাঁ ডিলিট করে দেন, থাক। দেন তাহলে, দেন এবিসিডি দেন। ও কুইজে দিতে হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা পোলটা আমরা লঞ্চ করেই দিলাম। তোমরা একটু যারা যারা আছো একটু অ্যান্সারটা করে ফেলো দ্রুত। স্ক্রিনটা একটু বড় করে দিয়েন, ধন্যবাদ। অনেক যন্ত্রণা দিলাম আপনাকে। সো একটু অ্যান্সার দিয়ে ফেলো সবাই, হ্যাঁ, খুব বেশি সময় আমি দিব না। এ ফক্স লস্ট ইজ টেল ওয়েন ইট ওয়াজ এস্কেপিং। একটা শিয়াল যখন সে পালাচ্ছিল তখন সে কি করলো? তার লেজ তার কাটা গেল, সে লেজ হারায় ফেললো। সো এটার অ্যান্সার কি হবে? তো অনেকক্ষণ সময় পাইছো তোমাদের, খুব বেশি সময় দিচ্ছি না অ্যান্সার করার। সো দেখি, সো 406 জন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে অ্যান্সার করেছো, বা 143 জন পারছো, মানে 100-150 জনের মতো স্টুডেন্ট পড়াশোনা করে। বাকিরা হুদা, মানে কোনো কারণ নাই, শুধুই শুধুই আছে এরা। তো কনগ্রাচুলেশন, মুশফিকুর রহমান, নীলিমা রানী রয়, সাত্তাম সুন্দর ভাওয়াল, আব্দুল্লাহ আল মুহিদ, অব্র নিনাদ রয়, মোসাম্মদ সানজিদা তাবাসসুম সিনফা, জান্নাতুল রহমান মিনা, লিলিপুট কাউসার, প্রবাল রাজ শিফাত। কনগ্রাচুলেশন তোমাদের। আজকে অনেক সুন্দর সুন্দর নাম দেখতে পাচ্ছি এখানে। কয়েকটা নাম হচ্ছে আমার অনেক ভালো লাগছে, যেমন অব্র নিনাদ, তারপরে হচ্ছে গিয়ে কয়েকটা খুব সুন্দর নাম আছে তোমাদের নামের ভিতরে, মানে এই ধরনের নামগুলো অনেক ভালো লাগে। তো যেমন 17 নাম্বার রুবাবা নামে একজন হয়েছে, তোমার নামটা অনেক সুন্দর। তো ওকে, আসো যারা যারা পারো না একটু অ্যান্সারটা বলে দেই। আগেই বলেছিলাম, আগেই বলেছিলাম যে যদি তোমার কোন সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন দেখতে পাও, ওই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে প্রথম রুলে তোমাদের পড়িয়েছিলাম যে কোন সেন্টেন্সে যখন তুমি রিলেটিভ প্রোনাউন দেখতে পাবা, ধরে নিবা ওইটা কি, ওইটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ভালো কথা। এটারে করতে হবে সিম্পল। কিভাবে এটারে সিম্পল করব? খুবই সহজ কথা, তোমার কাজ হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটারে কেটে দিবা। এই যে এইটার পরে যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সব কেটে দিবা। সো কি করবা? আমি আবার বলি, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কিভাবে সিম্পল করবা? খুবই সহজ। রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে গিয়ে, রিলেটিভ প্রোনাউন এই যে এই কালিটা ইউজ করে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এইটা। এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে যখন তুমি সিম্পল করবা, সবার প্রথমে রিলেটিভ প্রোনাউনটারে কেটে দিবা। এটার পরে কোনো সাবজেক্ট থাকলে কেটে দিবা, এটার পরে কোনো অক্সিলারি ভার্ব থাকলে কেটে দিবা, টানা কেটে দিবা।
এই সবগুলা কেটে দিয়ে এগুলার জায়গায় একটা ওয়াইল লিখে দিবা। কি লিখবা? ওয়াইল, WHIL, ওয়াইল। আমি কালিটা চেঞ্জ করি তোমাদের বুঝার সুবিধার জন্য। এই যে এগুলা মুছে দিবা, মুছে দিয়ে কি করবা? কেটে দিবা, কেটে দিয়ে একটা ওয়াইল লিখে দিবা, তাইলেই সেন্টেন্স হয়ে যাবে। এ ফক্স লস্ট ইটস টেইল ওয়াইল এসকেপিং। একটা শেয়াল যখন পালাচ্ছিল তখন সে তার লেজ কাটা গেল। সো জিনিসটা এইরকম, রিলেটিভ প্রোনাউন যুক্ত যখন কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে দেওয়া থাকবে, রিলেটিভ প্রোনাউন যুক্ত, তুমি কি করবা? ওই রিলেটিভ প্রোনাউনটাকে কেটে দিবা। সিম্পল করার সময় রিলেটিভ প্রোনাউনটাকে কেটে দিবা, এটার পরে কোনো সাবজেক্ট থাকলে কেটে দিবা, এটার পরে কোনো অক্সিলারি ভার্ব থাকলে কেটে দিবা, সব কেটে দিবা, কেটে দিয়ে ওখানে একটা ওয়াইল লিখে দিবা, শেষ। আচ্ছা, ওয়াইল কেন লিখবো ভাইয়া? when it was escaping, এটা দিয়ে কি বোঝায়? যখন এই ঘটনাটা হচ্ছিল। while দিয়েও সেম মিনিং বুঝায়, while দিয়েও কি সেম মিনিং বুঝায়। সো এই জন্য, সো এই ক্ষেত্রে একটা ছোট্ট সংশোধন আছে, এই কাজটা সমস্ত রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আসলে করা যাবে না। রিলেটিভ প্রোনাউনটা যখন when থাকবে তখন এই when কেটে while লিখতে পারবা তোমরা। সমস্ত রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে করা যাবে না, আমি মানে এক টানে সমস্ত রিলেটিভ প্রোনাউন বলতেছিলাম। তো যেই জিনিসটা হচ্ছে ওয়েন কেটে ওয়াইল কে বসাবা, যখন ওয়েন থাকবে তখন করবা, হ্যাঁ, যখন ওয়েন থাকবে তখন করবা। অক্সিলারি ভার্ব পর্যন্ত কাটতে থাকবা, ওয়েন থাকলে কেটে দিবা, এটার পরে কোনো সাবজেক্ট থাকলে কেটে দিবা, অক্সিলারি ভার্ব থাকলে কেটে দিবা, সব কেটে দিবা, সব কেটে দিয়ে ওই যে একটা ওয়াইল লিখে দিবা, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, So a fox lost its tail while escaping. একটা শিয়াল যখন পালাচ্ছিল সে হচ্ছে তার লেজ হারিয়ে ফেললো। ওকে, ওয়াইল না দিলে কি সমস্যা? ওয়াইল না দিলে তোমাকে নাম্বার দিব না, নাম্বার দিবে না, এটাই সমস্যা। সমস্যা তো একটাই, ওয়াইল না দিলে তোমায় নাম্বার পাবা না, আর কোনো সমস্যা নাই। তো এতক্ষণ পর্যন্ত যে নিয়মগুলো পড়িয়েছি তার একটা হচ্ছে, যদি আমি সামারি দিয়ে দেই, মানে যেগুলা প্র্যাকটিস করেছি আমরা সেগুলার একটা সামারি দেই। প্রথম জিনিসটা যেটা বলেছিলাম, কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স? কোনো কমপ্লেক্স সেন্টেন্স বুঝার উপায় হচ্ছে ওই কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন থাকে। কোনো রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে এটারে যদি কম্পাউন্ড করতে বলে কি করব? আমি রিলেটিভ প্রোনাউনটারে কেটে দিব, এই রিলেটিভ প্রোনাউন যুক্ত পুরা ক্লজটাকে কি করব? খেয়াল করব, পুরা ক্লজটা খেয়াল করে এই ক্লজের শেষে একটা এন্ড বসায় দিব, তাইলেই হয়ে যাবে। এইটা কি? রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য আমরা সবার প্রথমে কি করব? রিলেটিভ প্রোনাউনটারে কেটে দিব, রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটা ছিল সেই ক্লজের শেষে একটা এন্ড বসায় দিব, শেষ। এরপরে টু টু এগুলার নিয়ম তো তোমরা বুঝছোই, তো খুব বেশি আহামরি গেলাম না, ওইটা জাস্ট একটু স্মরণ করায় দিলাম, রিক্যাপ, সামারি। সো এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে তা কি তোমরা বুঝছো? এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে বুঝছো সবাই? ওকে, ওকে, হুম হুম, বুঝতে পেরেছি, ইয়া, জি ভাইয়া, ওকে। সো আসো এবারের পরেরটা করি, খুব বেশি করব না আমরা, খুব আহামরি বেশি করব না। দে ফাউন্ড নো ট্রেজার বাট মেড দ্য ফিল্ড ফার্টাইল। এটারে কমপ্লেক্স করতে হবে। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলেছে দে ফাউন্ড নো ট্রেজার, তারা কোনো গুপ্তধন পেল না, বাট মেড দ্য ফিল্ড ফার্টাইল, তারা গুপ্তধন পায় নাই, কিন্তু এই যে খুঁড়াখুড়ি করছে না মাটি, মাটি তো খুঁড়াখুড়ি করছে গুপ্তধন পাওয়ার জন্য, তাদের এই কাজে কি হইছে? পুরা যে ল্যান্ডটা, এই ল্যান্ডটা উর্বর হয়ে গেছে, এই জমিটা কি হইছে? চাষের যোগ্য হয়ে গেছে। এইটারে কমপ্লেক্স করতে হবে। এইটা কি সেন্টেন্স ভাইয়া? সবার প্রথমে এখন এই যে কোশ্চেনে দেওয়া সেন্টেন্স, এইটা কেমন সেন্টেন্স ভাইয়া? এইটা হচ্ছে কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে আমি বুঝলাম কম্পাউন্ড সেন্টেন্স? কারণ কারণ ভাইয়া কোন সেন্টেন্সে যদি বাট থাকে সেই সেন্টেন্সটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্সে বাট থাকলে কি? সে কম্পাউন্ড সেন্টেন্স, তাকে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করে?
খুবই সহজ কথা, প্রচন্ড সহজ। প্রথম কথা, এই বারটাকে কেটে দিব, এই বারটাকে কেটে দিব, এই বাটের জায়গায় বসাবো একটা কমা, এই বাটের জায়গায় কি করব, বসাবো একটা কমা। এরপরে কি, সেন্টেন্সের শুরুতে একটা দো অথবা অলদো লিখবো। কি করব, একটা দো লিখবো, একটা অলদো লিখবো। বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় এই বারটারে কেটে দিয়ে ওই জায়গায় বসাবো কমা, সেন্টেন্সের শুরুতে একটা দো অথবা অলদো লিখে দিব, হয়ে যাবে। তাইলে সেন্টেন্সটা কি দাঁড়াইলো, দো দে ফাউন্ড নো ট্রেজার কমা দে মেড দা ফিল্ড ফার্টাইল। এখন তুমি বলতে পারো ভাইয়া এই দেটা কোথা থেকে আসছে, পরে যে আপনি আবার দে বললেন। আপনি ভাইয়া বললেন যে দো দে ফাউন্ড নো ট্রেজার কমা দে মেড দা ফিল্ড ফার্টাইল। এই দেটা কোথা থেকে ভাইয়া আপনি আনলেন, এটা তো ছিল না এখানে, কোথা থেকে আনলেন? উত্তর হচ্ছে, দেখো তুমি যদি এই দেটা না বসাও তাইলে সেন্টেন্সটা কি হয়, দো দে ফাউন্ড নো ট্রেজার কমা মেড দা ফিল্ড ফার্টাইল, স্টিল হয়, সেন্টেন্সটা সুন্দর হয় না, দুইটা সাবজেক্ট থাকে না। আমরা পরে ওই দেটা আবার এনে সেন্টেন্সটা যে সুন্দর করে দিচ্ছি, এই আর কি। আমরা সেন্টেন্সটাকে একটু শুনতে ভালো করে দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি, এটাই। আর একটু সুন্দরভাবে আমরা হচ্ছে সেন্টেন্সটাকে সাজায় দিচ্ছি, এই তো। এর পরের প্রশ্ন, দি ওল্ড ফার্মার ওয়াজ প্লিজড উইথ দ্য ফার্টাইল ফিল্ড। আমাদের দরিদ্র যে আমাদের কৃষকটা ছিল, আমাদের বয়স্ক যে বিষয় কৃষকটা ছিল, সেই কৃষকটা কি খুবই খুশি হয়ে গেল তার জমি জমার অবস্থা দেখে, প্রচন্ড খুশি। এখন এই সেন্টেন্সটাকে আমাদের করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করি, খুবই সহজ কথা, অনেক সহজ ভাবে। তোমাদের এই 2 মিনিট আগে দেখাইছি, কোন অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হইলে সবার প্রথমে আমরা চেক করি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আসো আমি চেক করি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে কিনা, আছে কিনা। আছে, এই যে আমার অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব যখন আছে, এই অক্সিলারি ভার্বটাকে টেনে হিচড়ে সামনে আনবো, টেনে সামনে আনি, ওয়াজ সামনে আনলাম। এইবার এটা শেষে লাগাই দিব একটা নট, ওয়াজ নট, বাকিটা কপি পেস্ট। ওয়াজ নট দি ওল্ড ফার্মার ডট 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 ডট, কপি পেস্ট, শেষ। সো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, কিভাবে করলাম, আমরা চেক করলাম কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। কি করব, কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে থাকলে এটারে টেনে এনে সামনে বসায় দিব, টেনে সামনে বসায় দিলাম, ভালো কথা। টেনে সামনে বসানোর পরে আমরা কি করলাম, বাকিটা কপি পেস্ট বসায় দিলাম। ও ওই সামনে এসে তার সাথে একটা নট লাগাইছি, ওয়াজ নট, এরপরে বাকিটা কপি পেস্ট, এই তো শেষ, শেষ। ইজি, এই যে মুমতাহিনা বলছে ইজি, খুবই ইজি। কেন ওয়াজ নট, মানে ট্রান্সফরমেশনের একদম বেসিক প্রশ্ন তোমার এইটা। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অলওয়েজ না বোধক বা নেগেটিভ করতে হয়। কেন এইটা করতে হয়, কারণ হচ্ছে সাপোজ তুমি বললা তুমি কি সেখানে যাবা। আমরা কাউকে এইরকম প্রশ্ন কখন করি, আমরা যখন ডাউট করি যে সে বোধহয় সেখানে যাবে না। ধরো মাহাদিকে আমি একটা জায়গায় যাওয়ার কি করলাম, আদেশ দিলাম, রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম। মাহাদির কাজকর্ম দেখে আমার মনে হচ্ছে না যে মাহাদি সেখানে যাবে, আমি ডাউট করতেছি যে সে বোধহয় যাবে না। এই মোমেন্টে আমি প্রশ্ন করি, মাহাদি তুমি কি সেখানে যাবা, এইটা করি। আর যখন উল্টাটা হয়, আমি ডাউট করি যে সে সেখানে যাবে, তখন আমি চাই না সে সেখানে যাক, কিন্তু আমার ডাউট হচ্ছে সে সেখানে যাবে, তখন আমি বলি মাহাদি তুমি কি সেখানে যাবা না, এই টাইপের একটা ব্যাপার। ওকে, সো তুমি যখন কাউকে কোশ্চেন করো, তুমি যদি হ্যাঁ শুনতে চাও, তুমি প্রশ্নটা করো না দিয়ে, এই তুমি কি ভাত খাবা না। আমাদের মারা আমাদের বলে, এই তুই কি ভাত খাবি না। মা কোন উত্তর শুনতে চায়, মা শুনতে চায় হ্যাঁ মা আমি ভাত খাবো, এই উত্তরটা শুনতে চায়। মা যখন আমাদের মুখে হ্যাঁ উত্তরটা শুনতে চায়, তখন মা না দিয়ে প্রশ্ন করে।
এই জিনিসটা ইংলিশ ভাষায় হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন হ্যাঁ বোধক থাকে আমরা ইন্টারোগেটিভটা করি না বোধক। ওকে, সো অনেকগুলাই আমরা আসলে করছি, এখন কয়েকটা জিনিস নিয়ে আসলে তোমাদের সাথে কথা বলাটা খুবই দরকার। সো তোমাদের অনেকের ক্লাস করাইতে করাইতে যেটা দেখছি, তোমাদের অনেকের হচ্ছে সাবজেক্টের নলেজ খুবই কম, খুবই উইক, এবং তোমরা হচ্ছে কি ক্লাস 9-এ পড়ো। চিন্তা করো তোমরা এখন ক্লাস 9-এ পড়ো, ক্লাস 10-এর ফেব্রুয়ারি মাসের ভিতরে তোমাদের ফুল বই শেষ হয়ে যাওয়ার কথা। এইটাই হচ্ছে কি, এইটাই আমরা আশা করি। কি আশা করি আমরা, যে তোমরা ইভেন আমাদের সময় কি হইতো, আমাদের সময় হচ্ছে কি আমি যখন ক্লাস 10-এ ছিলাম আমার স্কুলের নাম ছিল মিরপুর বাংলা হাই স্কুল। তো আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, 10-এর ফেব্রুয়ারি মাস থেকে মডেল টেস্টটা দেওয়া শুরু করতাম। এইটা তোমাদের ক্ষেত্রে এক্সপেক্ট করা হয় যে এতক্ষণে তোমার জিনিসটা শেষ, কিন্তু তুমি এখনো জিনিসটা কি পেছনেই পড়ে আসো দেখা যাইতেছে। তোমরা অনেকেই পারো না, হয়তো ভুলে গেছো, হয়তো আগে পড়ো নাই, দুইটাই হচ্ছে সম্ভাবনা আছে, হয়তো ভুলে গেছো বা হয়তো আগে পড়ো নাই। তুমি চিন্তা করতেছো আমার পরীক্ষা তো আগামী বছরের ফেব্রুয়ারিতে, মানে 27-এর ফেব্রুয়ারিতে, আমি কেন এখন কষ্ট করব। জিনিসটা হচ্ছে কি জানো, তুমি যখন মানে খারাপ করা শুরু করবা, পরীক্ষায় খারাপ করা শুরু করবা, এইটা একটা সাইকেল, যে একবার খারাপ করে সে খারাপ করতেই থাকে, তার খারাপটা চলতেই থাকে। খুব কম ক্ষেত্রে এমন হয় যে আজীবন খারাপ করে গেছি, লাস্টে দেখে চরম ভালো করে ফেলছে, এটা খুব কম হয়। কম যখন হয়, একবার হইলে পুরো এলাকায় শুনে যায় যে ও তো টেস্টে ফেল করছিল, এসএসসি তে ও এ প্লাস পাইছে। এইটা পুরো এলাকায় ছড়ায় যায়। কেন ছড়ায় যায়? এইটা ছড়ায় যায় কারণ এইটা হচ্ছে অস্বাভাবিক ঘটনা। আর একটু হচ্ছে একটু বুঝায় বলি তোমাদের জন্য, তুমি প্রত্যেকদিন ভাত খাও, যে বন্ধু বান্ধবরা বলো দোস্ত আজকে ভাত খাইছি, দোস্ত কালকে ভাত খাইছি, দোস্ত পরশু ভাত খাইছি, বলো না। কিন্তু কোনো একদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাইতে যাও, ওই দিন সাথে সাথে তুমি ফেসবুকে ছবি দিয়ে দিবা যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেছি। পরের দিন বন্ধু বান্ধবরা বলবা দোস্ত ইন্টারকন্টিনেন্টালের ফুড কত ভালো, পরিবেশটা কত জোস, এত ভাল লাগছে। যে যেটা হঠাৎ হঠাৎ হয় ওইটা নিউজ হয়ে যায়, ওইটা সবাই জানে, ওই জিনিসটাই সবাই জানে। যেটা রেগুলার হয় ওইটা কিন্তু কেউ জানে না। রোল 1 এ প্লাস পাইলে এলাকায় কোনো খবর হয় না, রোল 50 এ প্লাস পাইলে এলাকায় 10 কেজি মিষ্টি বিতরণ হয়। কথাটা মাথায় রাখবে, এই কথাটার মর্ম বুঝবা আরো কিছুদিন পরে। রোল 1 এ প্লাস পাইলেও দেখবা কোনো আওয়াজ নাই, ওই বাসায় কোনো আওয়াজ নাই, নর্মাল ব্যাপার, কোনো খবর হয় না এলাকায়। কিন্তু রোল 50 যখন এ প্লাস পায়, পুরো এলাকায় 10 কেজি মিষ্টি বিতরণ হয়। 10 কেজি তো কম বললাম, 30-40 কেজি মিষ্টি বিতরণ হয়। যে একবার খারাপ করা শুরু করে সে আজীবন খারাপ করতে থাকে, এটা একটা সাইকেলের মতো। তো কারণ আমাদের পরীক্ষার ব্যবস্থাটা, আমাদের সিস্টেমটাই এইভাবে হয় যে তুমি যদি একবার পিছনে পড়ো তুমি আজীবন পিছনেই থাকবা, আজীবন চলে যাবা, এটাই হয়। তো তুমি যদি এই 2026-এর ফেব্রুয়ারির আগে তুমি যদি এই জিনিসটা ঠিক না করতে পারো, তোমার প্রি টেস্ট পরীক্ষা থেকে তুমি যদি ঠিক না করতে পারো, তুমি এসএসসি তেও ঠিক করতে পারবে না, অসম্ভব, পারবা না। যদি পারো ওই যে এলাকায় নিউজ হয়ে যাবে, যেটা 100 জনে একজন হয়, 100 জনে একজন হয়, 100 জনে 99 জন হওয়ার সম্ভাবনা তোমাদের ভিতর অনেক বেশি। তাইলে ভাই এখন তো পারি না, আপনি তো ভয় দেখাইলেন, সলিউশন বললেন না। ভয় দেখাইলে তো হবে না ভাইয়া, সলিউশন বলতে হবে। সলিউশন হচ্ছে এই ক্লাসগুলো সব আগেও হইছে, ডিটেইলসে হইছে, তোমার কাজ হচ্ছে আগের কোয়ার্টারের এই ক্লাসগুলো দেখা, বারবার দেখা। যেটা না পারো 2বার ক্লাস রিপিট দেখবে। ইভেন আজকের ক্লাসও মনে করো যে 10টা রুল পড়াইছি, 10টা রুল তুমি বুঝো নাই কোনো একটা বা ভুলে গেছো, ক্লাস রিপিট দেখবা, স্লো করে দেখবা। ক্লাস কি করবা, স্লো করে দেখবা, না বুঝলে বারবার দেখবা, স্লো করে দেখবা। সময় আছে তোমার হাতে, 4 মাস সময়, 3 মাস সময় আছে, ফেব্রুয়ারি আসতে পেরে যাবা, 3 মাস সময় আছে, পেরে যাবা। সো তোমাদের জন্য হচ্ছে গিয়ে প্রচন্ড শুভকামনা, আশা করি তোমরা হচ্ছে গিয়ে ভালোভাবেই জিনিসটা হচ্ছে আর কি ট্যাকেল দিতে পারবা। আর যারা ভাবো যে এই মুহূর্তে একটু মানে খুব একটা দারুণ একটা কথা বলি, তোমাদের চাইতে তো আমার হচ্ছে এক্সপিরিয়েন্স একটু বেশি, তাই না? হালকা তো বেশি, বয়স একটু বেশি। সো তোমাদের বয়সটা আমিও হচ্ছে তো পার করছি। তো আমি হচ্ছে মিরপুরের একটা স্কুলে ছিলাম, সেই স্কুলে তোমরা যারা কুল হইতে চাও, তীব্র কুল হইতে চাও, ওই রকম কিছু স্টুডেন্টস ছিল। অসৎ সঙ্গে আমিও পড়েছিলাম ভাইয়ারা, আমিও মাঝখানে কুল হওয়ার চেষ্টা করছিলাম। কুল হওয়ার চেষ্টা কি, ক্লাসের ভিতরে ফাজলামি করব,
ক্লাসের ভিতরে আমি মনোযোগ দিব না, হেড টেল নামে একটা খেলা ছিল ওইটা খেলবো, স্যাররে ডিস্টার্ব করব, অ্যাটেনশন আসবে আমার উপর অ্যাটেনশন আসা মানে কি, আমার উপর অ্যাটেনশন আসা মানে আমি হিরো। তোমাদের ভিতরে অনেকেরই এই মাইন্ডসেট আছে। সো যা আমিও মাঝখানে অসৎ সঙ্গে পড়েছিলাম এবং বিশাল একটা মানে শিক্ষা পেয়ে গেছি ওই জায়গা থেকে, আল্লাহর রহমতে এটা থেকে বের হয়ে আসতে পারছিলাম। কলেজে, নটরডেম কলেজে এই ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করছে। বাট যারা ওইখানে ছিল ওরা এখন কি কি করে জানো? একজন হচ্ছে গিয়ে কল সেন্টারে বসে কল দেয়, একজন কল সেন্টারে বসে কল দেয়, একজন মাছ বিক্রি করে, একজন হচ্ছে শাড়ির দোকানে বসে। আমার এই মুহূর্তে এই ক্লাসে দ্বারা তিনজনের কথা মাথায় আসতেছে, নাম বলবো না, নাম বললে তোমরা সার্চে দিয়ে বেচারাদের লজ্জা দিবা। একজন কল সেন্টারে বসে, তাও যেই সেই কল সেন্টার না ভাইয়া, কোন একটা মানে ডায়াগনস্টিক ক্লিনিকের কল সেন্টার জাতীয় কিছু একটা কল সেন্টারে বসে কল দেয়। দ্বিতীয় জন হচ্ছে গিয়ে তোমার হচ্ছে শাড়ির দোকানে বসে, আর তৃতীয় জন মাছের দোকানে বসে। ইয়েস, 11 নম্বরে আমাদের একটা কাঁচা বাজার আছে, বুঝছো? ওই কাঁচা বাজারে মাছের দোকানে বসে। চতুর্থ আরেকজনের কথা মনে পড়লো, সে এখন ইটালি প্রবাসী হয়েছে, দেশে তার হচ্ছে না, সে ইটালি প্রবাসী হয়েছে। ইটালি প্রবাসী হওয়া অনেক ভালো, পরিশ্রম করে, বাট ওই হারামজাদা ওখানেও পরিশ্রম করে না, ও ওখানেও পরিশ্রম করে না, ওইখানেও ঘুরে বেড়ায়। একবার শুনছি ওর নাকি ভিসার মেয়াদ টেয়াদ শেষ, পুলিশ নাকি ওরা খুঁজতেছে, এইরকম একটা ব্যাপার সেপার। সো এখন কুল হইতে থাকলে জীবনে ওইখানে যেই নিজেকে খুঁজে পাবা। আর আমি সরে আসতে পারছিলাম আলহামদুলিল্লাহ, টাকা পয়সার দিক থেকে বলো, মানে ওদের 5 জনের ইনকাম যদি এক করো, 4 জনের ইনকাম যদি এক করো, এটারে যদি 2 গুণ করো, তারপরও আমার ইনকাম বেশি। আমার মান্থলি, আমার হচ্ছে পকেটে আলহামদুলিল্লাহ এর চাইতে অনেক বেশি টাকা ঢুকে। সম্মান যদি বলো অনেক বেশি, পরিচিতি যদি বলো সবই অনেক বেশি। সো এটা থেকে একটা শিক্ষা নেওয়ার আছে। এখনো যারা এই ভুল করতেছে, যে আমার মতো সইরা যাও, এদের সঙ্গে পড়ে গেছিলাম ভাই। পরে মানে কলেজে উঠে আল্লাহর রহমতে বেঁচে গেছি। সরে টরে যাও, কুল হওয়ার চেষ্টা বাদ দাও, তুমি কুল হচ্ছ না, তুমি জার্ক হচ্ছ, তুমি জোকার হচ্ছ, তোমাকে জোকার বলতেছে, কুল বলতেছে না। পরে তোমারও মাছের দোকানে বসতে হবে, মুদির দোকানে বসতে হবে। মুদির দোকানে যদি বসতে টসতে না চাও, সাবধান হয়ে যাও প্লিজ, প্লিজ। আর তাদেরকে অপমান করতেছি না, অপমান করলে তাদের নাম বলে দিতাম। তো শিক্ষার একটা কথা বলতেছি, হ্যাঁ, শিক্ষার একটা কথা বলতেছি। তো আসো আরেকটা দেখি, ছোট্ট করে একটা শিক্ষার একটা জিনিস বলি। মানে দেখো, কথাটা হচ্ছে তুমি দিন শেষে কি চাও? হয় তুমি সম্মান চাও, না হয় তুমি টাকা চাও, না হয় তুমি কি চাও, পরিচিতি চাও। তিনটার একটাও নাই। একজন তীব্র মাস্তান হওয়ার চেষ্টা ভাবনা করতেছিল, এলাকার বিশাল বড় পাওয়ার নিয়ে ঘুরবে, ক্লাস 9-10-এ বিশাল পাওয়ার, 20-30 জন ছেলে হচ্ছে সাথে থাকে, পেছনে থাকে, 15-20 জন যায় মিলে মারামারি টারামারি করে, বিশাল পাওয়ারের ব্যাপার। এখন তার এই পাওয়ারটা কোথায় গেছে জানো? স্টিল সে এখন অমুক দলের বা অমুক পার্টির সে একজন কর্মী। চিন্তা করো, সে একজন কর্মী। কর্মীর কাজটা কি জানো? একজন মিডল মাপের বা পাতি নেতা যখন হচ্ছে মিছিল নিয়ে বাইর হয়, বড় নেতাও না, বড় নেতার পিছেও যায়, পাতি নেতা যখন মানে মিছিল নিয়ে বার হয়, সে পিছে পিছে সে স্লোগান দিতে দিতে যায়, সাথে একটু ছবি তুলে, অমুক বড় ভাইয়ার সাথে একটি বিকাল, এইরকম একটা ছবি তুলে। বিশাল পাওয়ার তার ক্লাস 9-10-এ মানে অর্জনের তার খুব শখ ছিল, বিশাল পাওয়ার। তার এই পাওয়ারের লেভেলটা এই পৌঁছাইছে যে সে এখন কর্মী, সে ফেসবুকে ছবি দেয় অমুক বড় ভাইয়ের সাথে একটা সুন্দর সকাল। এখন একটা রিয়েলিটি বলি, এই টাইপের মানে তুমি যখন একটা সার্টেন টাইমের পর এমন একটা পজিশনে চলে যাবা, আমি চাইলে একটা মেসেজ দিলে বা একটা কল দিলে তার পাতি নেতার উপরে মাঝারি নেতা, তার মাঝারি নেতাও এসে ইনশাল্লাহ সালাম দিবে। এরকম একটা পজিশনে তুমি চলে যাবা যখন একটা সার্টেন টাইম আসবে। তুমি যদি নিজের রাস্তাকে তুমি ঠিক রাখো, সে ওই 20 জন নিয়ে ঘুরতো, এখন 40 জনের সাথে বা 50 জনের সাথে মিছিলে স্লোগান দেয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে তার তার নেতা যারে নেতা মানে সে এসে ইনশাল্লাহ আমাকে সালাম দিবে, একটা মেসেজ দিলে এরকম হবে। সো অ্যাকচুয়ালি তুমি যদি এফোর্ট দাও ভাই, তোমার লাইফে তুমি 3 গুণ 4 গুণ ফেরত পাবা। সো যারা যারা একটু কুল হইতে চাইতেছে পারবা না, এত ইজি না, এত ইজি হলে সবাই হইতো ভাই। খুবই, এটা খুবই একটা ভুল রাস্তা আর কি।
আচ্ছা, তো আসো এইচ নাম্বার প্রশ্নটাও আমরা সলভ করে ফেলি। এইচ নাম্বার প্রশ্নটাও আমার এইচএসসি ব্যাচ 21 ছিল, 2021। হি অ্যাডভাইসড হিজ সন্স টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস। এইচ নাম্বার প্রশ্ন, হি অ্যাডভাইসড হিজ সন টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস। এইটাকে কি করতে হবে? এইটাকে নেগেটিভ করতে হবে। এইটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিছে, নেগেটিভ করতে হবে। এখন আমরা ক্লাসে কিছু ওয়ার্ড শিখছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অমুক তমুক ওয়ার্ড থাকলে আমি নেগেটিভ সেন্টেন্সে কি বসাবো, আমরা শিখছিলাম তাই না? আমরা ক্লাসে শিখছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অমুক ওয়ার্ড থাকলে নেগেটিভ সেন্টেন্সে তমুক ওয়ার্ড বসাবো, শিখছিলাম আমরা। বাট এইখানে তো এইরকম কোনো ওয়ার্ড নাই, কোনো রুল এই সেন্টেন্সে পড়তেছে না। তাইলে কি করব? রুল যদি কোনো সেন্টেন্সে না বসে তাইলে আমরা কি করি? ধরো তুমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এইরকম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাইছো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটায় কোনো রুল কাজে দিচ্ছে না, তুমি করতে পারতেছো না। বা সাপোজ তুমি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বানাইতে পারতেছো না, হচ্ছে না তোমাকে দিয়ে, কোনোভাবেই হচ্ছে না। তুমি কি করবা? একটা উপায় কি? একটা উপায় হচ্ছে সেন্টেন্সে একটা ডিড নট বসাবা, ডিড নট বসাবা, তারপরে কি করবা? ডিড নট বসায় কি করবা? বিপরীত শব্দ বসাবা। ডিড নট এর পরে একটা বিপরীত শব্দ বসাবা। তাইলে হি অ্যাডভাইজ হিজ সন্স টু ওয়ার্ক হার্ড ফর সাবজেক্ট, তুমি এটা নেগেটিভ করার সময় কি করবা? একটা ডিড নট বসাইলা, হি ডিড নট, এরপরে একটা বিপরীত শব্দ বসায় দিবা। অ্যাডভাইসের বিপরীত শব্দ কি? অ্যাডভাইসের বিপরীত শব্দ কি? ফরবিড, মানা করা। হি ডিড নট ফরবিড হিজ, ফরবিড অ্যাডভাইসের বিপরীত শব্দ ফরবিড। হি ডিড নট ফরবিড, বাকিটা কপি পেস্ট। হি ডিড নট ফরবিড হিজ সন্স টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস। সে তার সন্তানদেরকে কি করে নাই? কঠোর পরিশ্রম করতে মানা করে নাই। এইটা হচ্ছে এক নাম্বার উপায়। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি নেগেটিভ করতে পারতেছি না, পসিবল হচ্ছে না, আমাকে দিয়ে হচ্ছে না। আমি কি করব? আমি হচ্ছে একটা ডিড নট বসাবো, ডিড নট বসায় কি করব? এরপর একটা বিপরীত শব্দ বসায় দিব, অ্যান্টোনিম বসায় দিব, হয়ে যাবে। আরেকটা উপায় আছে। আরেকটা উপায় কি জানো? এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দেই, এই যে আমরা এই প্রশ্নের সেন্টেন্সটাকে, তাইলেও হয়ে যাবে। লিলিপুট কাউসার বলছে সাকসেসের বিপরীত শব্দ বসাইলে তাইলেও হবে, তুমি জাস্ট অর্থটা ঠিক রাখো। অর্থটা ঠিক রাখো, সাকসেসের বিপরীত শব্দ তুমি চাইলে বসাইতে পারো। এই ওয়ার্ক হার্ডের বিপরীত শব্দ বসাইতে পারো, ওয়ার্ক হার্ডের বিপরীত শব্দ বসাইতে পারো, সাকসেসের বিপরীত শব্দ বসাইতে পারো, তোমার ইচ্ছা। জাস্ট একটা বিপরীত শব্দ বসাবা, দুই তিনটা বসাবা না। আচ্ছা, আরেক ভাবে কি করতে পারো? এইটারে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইলেও হবে। তুমি চাইলে এইটারে লিখতে পারো এরকম, ডিড নট, ডিড নট হি অ্যাডভাইস ডট 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 ডট। সো যেটা বলতেছিলাম যে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বানাইতে পারতেছো না, রুলে মিলতেছে না, রুলে খাটতেছে না, মাথায় আসতেছে না, কি করবা? সেন্টেন্স একটা ডিড নট বসায় দিবা, তারপরে যে কোনো একটা শব্দের বিপরীত শব্দ লিখে দিবা, তাইলেই হয়ে যাবে। আর আরেকটা কি করবা? যদি কোনোভাবেই করা যায় না, যদি কোনোভাবেই করা যায় না, তাইলে কি করবা? তুমি হচ্ছে ইন্টারোগেটিভ বানায় দিবা। এখন অর্থবৈদ্য বলছে ভাইয়া ইন্টারোগেটিভ বানাইলে নাম্বার দেয় না। ইন্টারোগেটিভ সবগুলা বানাইলে তো নাম্বার দিবে না। ধরো তোমাকে একটা সেন্টেন্স দিছে, সেন্টেন্সটা কিরকম? অনলি আল্লাহ ক্যান সেভ দিস। ধরো অর্থ তোমার সেন্টেন্সটা হচ্ছে এইরকম, এটারে বললো নেগেটিভ করতে, তুমি নেগেটিভ না করে তুমি এটারে ইন্টারোগেটিভ বানায় দিলা, যে ভাইয়া বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ করে দিলেও নেগেটিভ হয়ে যাবে। ভাইয়া এই এই সেন্টেন্সের তো একটা নিয়ম আছে, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করার তো নিয়ম আছে, তুমি তো নিয়ম পড়ছো, তো তোমার উচিত না এই নিয়মটা ব্যবহার করা? তুমি কখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে ইন্টারোগেটিভ বানায় নেগেটিভ করবা? কখন? যখন তুমি কোনোভাবেই পারবা না। কোনোভাবে কিভাবে পারবো না? ধরো, ধরো আমি হচ্ছে গিয়ে তানজিলার নাম লিখলাম না, নুজহাতের নাম, ধরো আমি নুজহাতের নাম লিখলাম, নুজহাতের কথা লিখলাম, নুজহাত ইজ এ স্টুডেন্ট।
নুজহাত ইজ এ স্টুডেন্ট, এইটারে দিয়ে বললাম যে এইটারে নেগেটিভ করো। এখন এইটা তো কোনো রুলের সেন্টেন্স না, এইটার তো কোনো রুলের কোনো ভিতরে নাই, কোনোভাবে করতে পারতেছো না। যখন কোনোভাবে করতে পারতেছো না, কোনো রুল নাই এটার, তখন তুমি নেগেটিভ করে দিতে পারো ইন্টারোগেটিভ বানায়। তখন তুমি লিখতে পারো ইজ নট, কালিটা চেঞ্জ করি, তখন তুমি লিখতে পারো ভাইয়া ইজ নট নুজহাত এ স্টুডেন্ট। নুজহাত কি কোনো স্টুডেন্ট না, ইজ নট নুজহাত আ স্টুডেন্ট। তোমার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার রুল থাকে, তুমি সেই রুলটা ফলো করবা। যদি কখনো তোমার এইরকম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেয় যেটা কোনো রুলে পড়তেছে না, কোনো রুলে পড়তেছে না, অসম্ভব, সেইটাকে তোমার এইভাবে নেগেটিভ করতে হবে। যদি রুলে না পড়ে তাইলেই করবা। এখন অর্থ তুমি বলতেছো ভাইয়া আমাদের স্কুলে রুলবিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে মার্ক কেটে দিচ্ছে, তার মানে অর্থ ওইটায় কোনো রুল ছিল, ওই সেন্টেন্সে কোনো রুল ছিল। আদারওয়াইজ নইলে তোমার স্যার কি অ্যান্সার দিবে? তোমার স্যার নিজে কি অ্যান্সার লিখবে? সম্ভব না তো। আচ্ছা, সাকসেসের বিপরীত শব্দ কি? ফেইলিয়ার। তো যেটা বলতেছিলাম মোটামুটি হচ্ছে কিছু রুল আমরা আজকের ক্লাসে দেখলাম। আজকের ক্লাসে যা যা দেখছি ওগুলা সব বুঝতে পারছি তো নাকি? স্যার ডু ইউ হ্যাভ এনি ইউটিউব চ্যানেল? একটা ইউটিউব চ্যানেল প্রাচীনকালে খুলছিলাম, 3-4টা ভিডিও দিছিলাম মনের সুখে, বুঝছো, মনের সুখে, কোনো ফেসবুকে পোস্ট না, কোনো কিছু না, হুদাকে ভাবে আপলোড করছি, কোনো কিছু না, মানুষ জানেও না এটা কিছু এক্সিস্ট করে। আমার প্রোফাইলে কোনো ইউটিউব চ্যানেলের কথাবার্তা দেখতে পাবা না, কিচ্ছু দেখতে পাবা না। তো বহু আগে রিফাত আহসান আমার অ্যাকাউন্টে দিয়ে একটা ইউটিউব খুলছিলাম, 3-4টা রাইট ফর্ম অফ ভার্ব আর ট্রান্সফরমেশনের ভিডিও এখানে ছিল। সো ওইখানে অনেক সুন্দর করে পড়াইছি, সত্যি কথা বলতে অনেক সুন্দর করে ট্রান্সফরমেশন ওইখানে পড়ানো হয়েছে, পড়াইছিলাম। রাইট ফর্ম অফ ভার্ব অনেক সুন্দর করে পড়াইছিলাম। সো বাট আমার ইউটিউব নিয়ে কখনো কোনো ইচ্ছা ছিল না, তো তাই কাউরে বলি নাই। তো এখনো ইউটিউবে আছে, সম্ভবত রিফাত আহসান ইংলিশ লিখে সার্চ দিলে, রিফাত আহসান লিখে সার্চ দিলে, রিফাত আহসান ট্রান্সফরমেশন এটা লিখে সার্চ দিলে বোধহয় এখনো পাওয়া যায়, আমি জানি না, সম্ভবত এখনো পাওয়া যায়। সো আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে ওগুলা বুঝছো? ওইখানে, হ্যাঁ ওইখানে দারুণ ভাবেই বুঝাইছিলাম, কারণ মনের সুখে ওইটা পড়েছিলাম, মনের সুখের জন্য, কারো দেখার জন্য না, ভাল লাগতো তাই। ইয়েস ভাইয়া, বুঝতে পারছি, বুঝতে পেরেছি, ক্লিয়ার 100%। ওকে, সো যদি বুঝতে পারো তাহলে আর হচ্ছে কি আমরা ইয়ে না করি। এখন বার্ষিক পরীক্ষায় ভালো করার উপায় কি? অ্যাট দিস পয়েন্ট তোমাদের অ্যাটেনশন থাকা উচিত অবশ্যই বার্ষিক পরীক্ষার প্রতি না, তোমাদের অ্যাটেনশন থাকা উচিত হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার প্রতি। তোমার যেন ফেব্রুয়ারি মাসের ভিতরে তোমার সবকিছু একদম পুরাপুরি ধুমধারাক্কা হয়ে যায় এরকম। স্টিল তোমরা যারা বার্ষিক পরীক্ষাতে এখন দ্রুত ভালো করতে চাও, তোমাদের জন্য জিনিস হচ্ছে, প্রথম কথা হচ্ছে শিখতে আমরা একটা কোর্স লঞ্চ করেছি যেটা হচ্ছে মিশন বার্ষিক। এটা ইউটিউবে ফ্রি, টাকা দিয়ে না, কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে মিশন বার্ষিক সার্চ দিবা ক্লাস 8 এবং 9 এর জন্য। ওইখানে তোমাদের বার্ষিক পরীক্ষার একটা ভিডিও পেয়ে যাবা, অনেকগুলা ভিডিও, প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলা ভিডিও পেয়ে যাবা। আমারও ভিডিও আছে, 4 ঘন্টার একটা ভিডিও, ওটা দেখবা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে টেস্ট পেপার আছে, আছে না? টেস্ট পেপার আছে, টেস্ট পেপার সলভ করতে থাকবা, টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপারের প্রথম 20টা স্কুল সলভ করবা। টেস্ট পেপারের প্রথম 20টা স্কুল সলভ করলে কমন পাওয়ার জন্য এনা। এক সেকেন্ড ভাই, একটা মেসেজ আসছে, হ্যাঁ। একটা মেসেজ এসেছে, একটু 1 সেকেন্ড, খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, একটু চেক দিই, হ্যাঁ আমি। এক সেকেন্ড।
দেখলাম। আচ্ছা, কমার ব্যাপারটা এবার বুঝায় বলি। এন্ড এর পূর্বে সো তোমাদেরকে একটা কথা বলেছিলাম তোমাদের অনেকে, সেটা হচ্ছে এন্ড এর পরে কখন কমা বসে কখন কমা বসে না, এইটা তোমাদেরকে আমি বলবো। এন্ড এর পরে কখন কমা বসে কখন কমা বসে না, তো একটু দাঁড়াও তোমাদেরকে আমি বলি। সো আমি তোমাদের হচ্ছে তিনটা সেন্টেন্স লিখবো। হ্যাঁ, তোমাদের তিনটা সেন্টেন্স লিখবো, একটু সেন্টেন্স তিনটা তোমরা খেয়াল করো। তোমাদের হচ্ছে আমি নিউ মেসেজ, ওরে বাবা এতগুলা মেসেজ চলে আসছে। আচ্ছা, এতগুলা মেসেজ চলে আসছে, তো ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ। ওকে, ধরো আমি তিনটা সেন্টেন্স লিখি। সেন্টেন্স নাম্বার ওয়ান, সেন্টেন্স নাম্বার ওয়ান, she completed her work and then she আরে ধুরো, she completed her work and then she went home। আশা করি তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে। এইটা হচ্ছে এক নাম্বার সেন্টেন্স। দুই নাম্বার সেন্টেন্স হচ্ছে she visited the store and bought milk, bought milk। তিন নাম্বার হচ্ছে she loved apple, banana, and আরেকটা ফলের নাম কি হতে পারে? টমেটো। না, টমেটো লিখবো না, কি লিখতে পারে? একটা ফলের নাম বলো, কুইকলি বলো। ম্যাঙ্গো, 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 ইয়েস, একটা ফলের নাম হচ্ছে ম্যাঙ্গো। অ্যান্ড ম্যাঙ্গো। এন্ড এর পূর্বে কখন কমা বসবে কখন কমা বসবে না, এইটা এই তিন সেন্টেন্স দিয়ে তুমি বুঝতে পারবা। এই তিন সেন্টেন্স দিয়ে আসো আমরা একটু বুঝে নেই। এখন আমরা একটু বুঝে নেই। সো এন্ড দিয়ে যদি দুইটা বড় বড় ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে তোমরা জোড়া লাগাও, তখন এন্ড এর সামনে কমা বসাইতে হয়। দেখো, she completed her work and then she went home, এন্ড দিয়ে তুমি বড় বড় দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যোগ করছো। দুইটা বড় বড় ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন এন্ড দিয়ে যুক্ত করো, এন্ড এর সামনে কমা বসে। এন্ড দিয়ে যখন তুমি জাস্ট দুইটা ছোট ছোট ক্লজকে যোগ করো, অথবা জাস্ট দুইটা ভার্বকে যোগ করো, তখন এন্ড এর আগে কমা বসে না। যেমন she visited the store and bought milk। দেখো, এগুলা ছোট ছোট না, এগুলা ছোট ছোট জিনিস, খুবই ছোট জিনিস। এগুলা এন্ড দিয়ে যুক্ত করলে কমা দেওয়ার দরকার নাই। কিন্তু এইটা দেখো, এইটা অনেক বড়। she completed her work and then she went home। এখন ভাইয়া কি কখন বড় কখন ছোট, এটা আমি কিভাবে বুঝবো? যদি এন্ড এর পরে সাবজেক্ট দেওয়া থাকে, এন্ড এর পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে, তুমি ওই এন্ড এর সামনে একটা কমা বসায় দিও। এন্ড এর পরে যদি তোমার সাবজেক্ট থাকে, এন্ড এর পরে এন্ড এর সামনে একটা কমা বসায় দিবা। এন্ড এর পরে যদি তোমার সাবজেক্ট না থাকে, এন্ড এর সামনে কমা বসানোর কোনো দরকার নাই। আচ্ছা, এটা গেল প্রথম দুইটা রুল। তিন নাম্বার রুলটাকে বলা হয় অক্সফোর্ড কমার রুল। কি বলা হয়? বলা হয় অক্সফোর্ড কমার রুল। তিন নাম্বার রুলটাকে আমরা বলি কি? অক্সফোর্ড কমার রুল। অক্সফোর্ড কমার রুল। অক্সফোর্ড কমার রুল জিনিসটা কি? তুমি যখন অনেকগুলা জিনিসকে কমা দিয়ে দিয়ে যুক্ত করবা, যেমন she loved apple, কমা বানানা, এভাবে যখন তুমি কমা দিয়ে দিয়ে যুক্ত করবা, সবার লাস্টে তো তোমার এন্ড লিখতে হয় না, ওই এন্ড এর আগেও একটা কমা বসাবা। এইটারে বলে অক্সফোর্ড কমা। এই কমাটারে বলে কি? অক্সফোর্ড কমা। এইটার আরেকটা উদাহরণ কি? এইটার আরেকটা উদাহরণ হচ্ছে, আরো ধরো আমি লিখলাম you have
ইউ হ্যাভ বাংলা, ধরো তোমাদের সাবজেক্ট গুলার আমি নাম লিখতেছি, বাংলা, ইংলিশ, ম্যাথ, কমা বিজিএস, তোমাদের সাবজেক্ট গুলার নাম লিখি, কমা ফিজিক্স, কমা কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। সবার লাস্টেরটার আগে এন্ড বসাইতে হয়, তোমরা জানো সবার লাস্টের আগে এন্ড বসাইতে হয়। এই এন্ডের সামনে একটা কমা বসাইতে হবে, এইটা হচ্ছে অক্সফোর্ড কমা। এইটা কখন বসবে, এইটা কখন বসবে ভাইয়া, এইটা কখন বসবে, কমা দিয়ে দিয়ে যখন তুমি অনেকগুলা জিনিসের পরে তুমি যখন কমা দিয়ে দিয়ে অনেকগুলা জিনিসকে আলাদা করে বসো, আলাদা করে লেখো, তখন সবার লাস্টে যে এন্ডটা থাকে সেই এন্ডের আগেও কমা বসে, সেই এন্ডের আগেও কি, সেই এন্ডের আগেও সে কমা বসে। ক্লিয়ার? কম্পাউন্ডের সময়ও কি তাহলে কমা দিব? এন্ডের পরে যদি সাবজেক্ট থাকে তাইলে কমা বসায় দিবা, এন্ডের পরে যদি সাবজেক্ট না থাকে কমা বসাবা না, শেষ। জান্নাতুল মাওয়া, এন্ডের পরে সাবজেক্ট থাকলে কমা বসায় দিও, তার মানে অনেক বড় বড় ক্লজ। এন্ডের পরে যদি সাবজেক্ট না থাকে কমা বসায়ও না, মানে ছোট ছোট ক্লজ। আর কমা দিয়ে দিয়ে যখন অনেকগুলা জিনিসের নাম লিখবা কমা দিয়ে দিয়ে, তখন সবার লাস্টে এন্ড দিয়ে ওই এন্ডের সামনেও একটা কমা বসায় দিবা, এই তো হয়ে যাবে, এই তো হয়ে যাবে। ক্লিয়ার সবাই? প্লুরাল জিনিসের পজেসিভ বসাইতে অ্যাপোস্ট্রফিটা সবার লাস্টে হয়, যে গার্লস নিয়ে যে কোশ্চেন করতেছো। ক্লিয়ার সবাই? ওকে, বুঝেছি ভাইয়া। আচ্ছা, এই নিয়মটা কিন্তু ইএক্সটির ক্ষেত্রেও হয়। যেমন একটা জিনিস বলি, ধরো আমি বললাম হি লাভ বাংলাদেশ, কমা পাকিস্তান, কমা ইন্ডিয়া, কমা শ্রীলঙ্কা, ইএক্সটি। এই ইএক্সটি মানে কি? ইএক্সটি মানে তো হচ্ছে ইত্যাদি, তোমরা তো জানো। ইএক্সটি তোমরা লেখো না, এই ইএক্সটির আগেও তোমাদের একটা কমা দিতে হবে, এই ইএক্সটির আগেও কমা দিতে হবে। ধরো তুমি অনেকগুলা জিনিস কমা দিয়ে লিখছো, একদম সবার লাস্টে ইএক্সটি লেখা, এই ইএক্সটির সামনেও কি হবে, কমা দিতে হবে। সো অক্সফোর্ড কমার জিনিসটা কি, সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডের আগে কমা দিতে হয়, এটাই অক্সফোর্ড কমা। কাইন্ড অফ তোমাদের জন্য একটু হচ্ছে কি বলবো, সংক্ষেপে বললাম। আবার অনেকে ইএক্সটি লেখো না, ল্যাটিনটা লিখো, শ্রীলঙ্কা, ল্যাটিনটা লেখো, ইটিসি লেখো, একই নিয়ম। এই ইটিসির সামনে কমা দিতে হবে। ইটিসি কথাটার মানে কি? এই ইটিসি কথাটার মানে হচ্ছে এটসেটেরা, এটসেটেরা। এইটা হচ্ছে লাতিন ভাষা, এটার মানে হচ্ছে এক্সট্রা। লাতিন ভাষা এটার মানে হচ্ছে এক্সট্রা বা এক্সটেনশন, এটা হচ্ছে লাতিন ভাষা। আই, তুমি যখন ইংলিশে লেখো তুমি ইটিসি না দিয়ে ইএক্সটিও লেখো, লেখো অনেকেই। সো ওই ইটিসি বা ইএক্সটির আগেও কমা দিতে হবে। সো মোটামুটি এই পর্যন্ত, আজকে আর নয়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। টা, বাই বাই। আর মিশন বার্ষিকের ভিডিওগুলা দেখো। এই তো, এই তো।